মা, আমি ঘরের সব কাজ করে ফেলেছি। আমি এখন স্কুলে যাব। আজকে স্কুলে পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে আমার সৎ মায়ের কাছে এসে স্কুলে যাওয়ার আবদার করলাম। আমার সৎ মা নখে নেল পালিশ লাগাতে লাগাতে ভাবিকে উদ্দেশ্য করে বললেন, মিতু, রেজাল্ট দেওয়ার দিন স্কুলে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? মানে সেদিন ক্লাস হয়। মা, সেদিন কোনো ক্লাস হয় না। যারা সারা বছর আমরা পড়ে যা পরীক্ষা দেই তার ফলাফল ঘোষণা করে। আজকে যদি রেজাল্ট দেওয়ার দিন হয় তাহলে তোর স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সারা বছর তো পড়াশুনো করতে পারিস না। খাতায় বড় বড় কয়েকটা লাড্ডু নিয়ে আসবি। শিক্ষক যদি ক্লাসের সবার সামনে তোর ফলাফল ঘোষণা করে তাহলে লজ্জা পাবি, কারণ তুই অবশ্যই ফেল করবি। স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে ভালো ঘর পরিষ্কার কর। সৎ মায়ের মুখের ওপরে কোনো কথা বলার সাহস আমার নেই। এই পরিবারে আমার অবস্থা বোঝার মতো আমার ভাই আছে, তবে আমার ভাই এখন বিদেশে। আমি যখন ছোট তখনই আমার মা মারা যায়। আমার দেখাশোনা করার জন্য আমার বড় ভাই থাকলেও বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। আমার দ্বিতীয় মা সুখের খোঁজে আমাদের বাড়িতে আসেনি, এসেছিল আমাদের সম্পত্তি হাতাতে। সৎ মা সারাক্ষণ আমাকে ও ভাইকে নির্যাতন করতেন। ঘরের সমস্ত কাজকর্ম আমাদের দিয়ে করাতেন। আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা আমাদের দুই ভাইকে নিয়ে চিন্তায় পড়েছিলেন। অতিরিক্ত টেনশনে বাবার ব্রেন স্ট্রোক করে। তারপর থেকেই বাবা প্যারালাইসিস হয়ে যান। বাবা কোনো কথা বলতে পারেন না, বিছানায় শুয়ে একদিকে তাকিয়ে থাকতেন। বাবা অক্ষম হয়ে যাওয়ার পরেই আমার বড় ভাই চাকরিতে জয়েন করে। তখন আমার সৎ মা ভাইয়াকে তার বোনের মেয়ের সাথে বিয়ে দেন। যৌতুক হিসাবে বিদেশে যাওয়ার টাকা নেন। ভাইয়া বিদেশে চলে যাওয়ার পরে মা ও ভাবি মিলে আমার ওপরে নির্যাতন করে। ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করান। ভাইয়াকে যাতে আমি আমার দুঃখের কথা বলতে না পারি, তাই আজ 3 বছর ভাইয়ার সাথে কোনো কথা বলতে পারিনি। শর্ত দিয়ে পড়াশোনা করি আমি। ঘরের সমস্ত কাজ করে দিলে তবে স্কুলে যাওয়ার সুযোগ পাই। তখনই আমার ভাই কল করলো। ভাবি ভাইয়ার কল কেটে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আপনার ছেলে কল করেছে, এক্ষুনি রাকিবকে চাইবে। এখন ওর আমাদের কাছে না থাকাই ভালো। ওকে স্কুলে যেতে দিন, না হলে সব ফাঁস করে দেবে ওর দাদার কাছে। রাকিব, এত করে যখন বলছিস তুই স্কুলে যা, তোর আর কাজ করে লাভ নেই। আমি মাথা নিচু করে নিজের ঘরে এসে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে থাকলাম। এতক্ষণ স্কুলে যাওয়ার জন্য মন টানলেও এখন ভাইয়ার সাথে কথা বলার জন্য স্কুলে যেতে ইচ্ছা করছে না। নিরুপায় হয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সাইকেল নিয়ে অন্য মনস্ক হয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম। আচমকা আমার সামনে এসে পড়লো একটা পিচ্ছি মেয়ে। সেও এই স্কুলের রেজাল্ট জানার জন্য আসছিল বোধহয়। আমার সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লো। তড়িঘড়ি করে সাইকেল থামিয়ে সাইকেল থেকে নেমে মেয়েটাকে তোলার চেষ্টা করতে করতে বললাম, দেখে চলাচল করতে পারো না? আর একটু হলেই তো বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমি দেখেই চলাফেরা করছিলাম, তুমি মাঝখান থেকে স্পিডে সাইকেল নিয়ে চলে আসলে। নিজে দোষ করে আমার উপরে নিজের দোষ চাপাচ্ছ। পিচ্ছি একটা মেয়ে আবার আমার মুখের উপরে কথা বলছে। তোমার মতো মেয়েরা রাস্তায় একা চলাফেরা করতে পারে না। বাবা মাকে সাথে নিয়ে আসনি? তোমার বাবা মা তোমাকে একা ছেড়ে দিলে এই রাস্তায়? একদম আমাকে পিচ্ছি বলবে না। আমি মোটেও পিচ্ছি না। আমি একা একা চলাফেরা করতে পারি। তার চেয়ে বরং তুমি ভালোভাবে সাইকেল চালানো শেখো। মেয়েটাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে 5-এ কিংবা 6-এ পড়াশোনা করে, যেখানে আমি পড়াশোনা করি 9-এ। 9-এ গন্ডি পেরিয়ে 10-এ ভর্তি হব। পোশাক পরিচয় দেখে বোঝা যাচ্ছে কোনো বড়লোক বাড়ির মেয়ে। বড়লোকের মেয়েরা তো তাদের সন্তানদের যথেষ্ট আদরে রাখে, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে ব্যতিক্রম। আমি রেগে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগলাম, হাইট 4 আঙুলের বেশি হবে না, কিন্তু কথায় মনে হয় 16 আঙুলের থেকেও বেশি। এই ছেলে দাঁড়াও, কি বললে তুমি? আমি 4 আঙুলের বেশি না? যদি 4 আঙুলের বেশি হই তাহলে তোমাকে আমি কেটে 4 আঙুল করে দেবো। জলদি আমার হাইট মাপো। পিচ্ছি, তোমার মুখ বেশি চলে। তখন যদি বুঝতে পারতাম সাইকেল ব্রেক করার বদলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে, তাহলে সাইকেল না থামিয়ে সোজা তোমার উপর দিয়ে নিয়ে চলে যেতাম। তুমি পিচ্ছি পিচ্ছি কাকে বলছো? আমি পিচ্ছি না, আমার নাম ফারিয়া। তুমি জানো আমি কার মেয়ে? আমি রজ্জাক চৌধুরীর মেয়ে। সামনে থেকে সরো।
মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে হেলতে দুলতে স্কুলের ভিতরে চলে গেল। আমি ওর গমন পথের দিকে তাকিয়ে ধীরে ধীরে স্কুলের ভিতরে গেলাম। দেরি করে আসার কারণে ইতিমধ্যেই ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি যেতেই আমার বন্ধু সায়ন আমাকে জড়িয়ে ধরে বলে, তুই এসেছিস? আমি তো ভেবেছি তুই আসবি না। মা আসতে দিচ্ছিল না। আমার পরিবারের কথা তো তুই জানিস। প্রথমে আসতে দিতে চাইনি, পরে ভাইয়া কল করেছিল, তাই আমাকে স্কুলে যেতে বলল। রাজীব ভাইয়ের সাথে তুই কথা বলেছিস? তোর দুঃখের কথা জানিয়েছিস? তোর উপর যে তারা তো এত নির্যাতন করেছে বলেছিস? না, বলতে পারিনি। ভাইয়ার সাথে যাতে আমি কথা বলতে না পারি, তাই ভাইয়ার কল দেওয়ার সাথে সাথেই আমাকে ভাবি স্কুলে পাঠিয়ে দিয়েছে। তা তুই তো এতক্ষণ এখানেই ছিলিস, স্যার কি কিছু বলেছে? তুই ক্লাসে প্রথম হয়েছিস, তোর রেজাল্ট শিট স্যারের কাছে কয়েকবার তোর নাম ধরে ডেকেছিল। ও, তাহলে আজকে আমি রেজাল্ট বাড়িতে নিয়ে যেতে পারবো না। স্যার নিশ্চয়ই এখন অন্য ক্লাসের রেজাল্ট দিতে গেছেন। মন খারাপ করে আবার বাড়িতে ফিরে এলাম। সবকিছু হয়েছে সেই পিচ্ছি মেয়েটার জন্য। ও যদি আমার সাথে ঝামেলা না করতো তাহলে ঠিক সময় স্কুলে পৌঁছে যেতাম। বাড়িতে ফিরে যেতেই মা আমাকে দেখে বিদ্রুপ করে বললেন, পরীক্ষায় কি পেলি? রেজাল্ট দেখা। আসলে মা, আমি দেরি করে গেছি, এই জন্যই রেজাল্ট শিট আনতে পারিনি। তবে আমার বন্ধু বলেছে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। আমাকে তুই বোকা পেয়েছিস? প্রতিবার তুই রেজাল্টে ফার্স্ট হোস। ক্লাসে 100 জনের বেশি ছাত্রছাত্রী। সারাদিন তুই পড়তে পারিস না ঠিক মতো, ক্লাসও করতে পারিস না। তাহলে কিভাবে তুই ক্লাসে ফার্স্ট হবি? আমাকে বোকা মনে হয়? তুই পরীক্ষায় ফেল করেছিস, এজন্য মিথ্যা কথা বলছিস? না হলে আমি তোর পড়াশোনা বন্ধ করে দিব এজন্য? তুমি স্যারের সাথে একবার কথা বলো। আমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই স্যারের সাথে কথা বলতে যাব? যা, ঘর পরিষ্কার করে নে। আমি লক্ষ্য করলাম ঘরের মেঝে জুড়ে ধুলোবালি পড়ে আছে, অথচ আমি স্কুলে যাওয়ার আগে আমি সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছিলাম। কৌতূহল দামাতে না পেরে বললাম, মা, আমি তো স্কুলে যাওয়ার আগে সমস্ত ঘর পরিষ্কার করে গেছিলাম, আবার নোংরা হলো কি করে? সবজিওয়ালা এসেছিল, সবজি রেখেছি, সবজির সাথে যে বালু ছিল সেগুলোই পড়েছে। তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে রান্না বসিয়ে দে। কথাটা বলে মা ঘরে চলে গেলেন। মাটির থেকে সবজিগুলো তুলে রান্নাঘরের দিকে যেতে যেতে আমার দৃষ্টি পড়ল ভাবির ঘরের দিকে। তিনি রূপচর্চায় ব্যস্ত। ঘরের বউ হলেও এক গ্লাস পানি তুলে খাবেন না তিনি। বাবার মুখের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলতে পারি না। যদি এই অন্যায়ের প্রতিবাদ করি তাহলে আমার বাবার ওষুধ সব বন্ধ করে দেবে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্না করতে ব্যস্ত হয়ে গেলাম। অন্যরা প্রতিদিন বিকেলে খেলতে গেলেও আমার ভাগ্যে খেলা জোটে না। আমি প্রতিদিন বিকেলে তেল দিয়ে বাবার হাত পা মাথা মালিশ করে দেই। বাবা নড়াচড়া করতে পারে না বলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। দেহকে নরম রাখতে ডাক্তার প্রতিদিন 2 বার নিয়ম করে হাত পা মালিশ করে দিতে বলেছে, সকালে ও বিকেলে 2 বেলাতেই। আমি যত্ন করে বাবার হাত পা মালিশ করে দিচ্ছিলাম, তখনই খেয়াল করলাম বাবার জিভটা মুখ থেকে বাইরে চলে এসছে। পানির পিপাসা পেলে বাবা এমন করে। বাবার ঘর থেকে রান্নাঘরের থেকে পানি নিয়ে আসতে গেলে শুনতে পারলাম ড্রয়িং রুমে মা ভাবিকে উদ্দেশ্য করে বলছেন, রাজীবের সাথে তোর কথা হয়েছে? কবে দেশে ফিরবে কিছু জানিয়েছে? না মা, আজ বলিনি, কাল বলেছিল। আমি ওকে বারণ করে দিয়েছি, কম করে হলেও আরো 2 বছর ওকে বিদেশে থাকতে হবে। এই 2 বছরে রাকিবের 18 বছর হয়ে যাবে, তখন ওকে দিয়ে দলিলে সাইন করাতে হবে। মা, আপনি ডাক্তারের সাথে কথা বলতেন। বাবা যদি সুস্থ হয়ে যেত তাহলে বাবা একটা স্বাক্ষরেই চলতো। ওই বুড়োটা ঠিক হওয়ার সম্ভাবনা নেই। যতদিন বাঁচবে ওভাবেই। আমার চিন্তা অন্য জায়গায়। রাকিবকে আমরা জোর করে স্বাক্ষর করাতে পারবো, কিন্তু রাজীব বেঁকে বসলে? 10টা বছর ধরে 3 জনকে সহ্য করেছি শুধুমাত্র এই সম্পত্তির জন্য বিয়ে করে এই বাড়িতে এসেছি, অথচ এখন ওই সম্পত্তির কানা করেও নিজের নামে করতে পারলাম না। এই সম্পত্তির লোভ দেখিয়ে আপনি রাজীবের মতো অশিক্ষিত একটা ছেলের বউ করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। এই সম্পত্তি আমার চাই। এই সম্পত্তি একবার নিজের হাতের মুঠোয় করতে পারলে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাব। আমার ভাবি ভাইয়াকে ছেড়ে পরকীয়া লিপ্ত। মাঝরাতে ঘুম থেকে উঠলে ভাবির গলা শুনতে পাই, ফিস ফিস করে রাতে কারোর সাথে কথা বলে। মাঝে মাঝে মিথ্যা অজুহাত দেখিয়ে বাড়ি থেকে চলে যায়। আমার ভাই বিদেশে গেছে 3 বছরের বেশি, অথচ গত মাসে আমার ভাবি নিজের বাচ্চা অ্যাবর্শন করিয়েছে। বাবার কথা ভেবে আমি কোথাও যেতে পারি না। মনে পড়লো
বাবার পিপাসা পেয়েছে, পানি নিয়ে বাবার কাছে গেলাম। চামচে করে আস্তে আস্তে পানি মুখে দিলাম। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে স্কুলের জন্য তৈরি হলাম। আজকে স্কুলে নতুন বই দেবে, তারপরে ক্লাস শুরু হবে। বই দেওয়ার কারণে আজকে স্কুলে একটু তাড়াতাড়ি যেতে হবে। সেই মোতাবেক আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে নিজের সাইকেলের কাছে গেলাম। লক্ষ্য করলাম আমার সাইকেলের চাকা লিক হয়েছে। জায়গাটা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অনুভব করতে পারলাম পিন দিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে আমার সাইকেলের চাকাটা লিক করেছে। সাইকেলটার বয়স 5 বছর। ভাইয়া উপার্জন করে এই সাইকেলটা আমাকে কিনে দিয়েছিল, যাতে পায়ে হেঁটে স্কুলে যেতে না হয়। বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব অনেকটা। আমি শক্ত মোটা কাগজে আঠা লাগিয়ে লিক করা স্থানে লাগালাম। তারপরে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রা পথে গতকালকে সেই পিচ্চি মেয়েটার সাথে দেখা হলো। দৌড়াতে দৌড়াতে স্কুলের দিকে যাচ্ছে, আমাকে দেখে ডাক দিল। শোনো, আমাকে একটু স্কুলে পৌঁছে দেবে প্লিজ? অনেক লেট হয়ে গেছে, দেরি করে গেলে বই দেবে না। প্লিজ একটু নিয়ে চলো। গতকালকে যখন তেজস্বী হয়ে কথা বলছিল, আজকে তার এক গুণ ভাবও নেই। মেয়েটাকে সাহায্য করার ইচ্ছে হলেও চাকার দিকে তাকিয়ে আমার ইচ্ছেটাকে বিসর্জন দিতে হলো। নত গলায় বললাম, সরি পিচ্ছি, আমার সাইকেল লিক হয়ে গেছে। আমাকে এখন স্কুলে যেতে হবে। তোমাকে সাইকেলে নিলে আমি স্কুলে যেতে পারবো না। তোমার কি মনে হয় আমি প্রচন্ড মোটা? তোমার ভারে সাইকেলের হাওয়া বের হচ্ছে না, কিন্তু আমি উঠলেই বের হয়ে যাবে। তুমি আমার বাবাকে চেনো না। তুমি যদি এখন তোমার সাইকেলে আমাকে না তোলো, তাহলে বাবাকে বলে তোমার সাইকেলটা আমি ভেঙে গুড়িয়ে দেবো। তুমি চাইলে তোমার বাবাকে বলে আমার সাইকেলটা ভেঙে গুড়িয়ে দিতে পারো, কিন্তু এই অবস্থায় আমার সাইকেলে আমি তোমাকে নিতে পারবো না। রাস্তার ওপাশে গ্যারেজ দেখতে পাচ্ছি। আমাকে যদি তোমার সাইকেলে নেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে হাওয়া ভরে আমাকে নিয়ে যেতে পারতে। সরি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই মুহূর্তে হাওয়া দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। তাহলে চলো আমি তোমাকে হাওয়া ভরে দিই। বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বাবা আমাকে প্রতিদিন টাকা দেয়। আজকে গাড়ি পাচ্ছিলাম না, তাই গাড়ি ভাড়া বাবদ এই টাকা দিয়ে তোমার সাইকেলের হাওয়া ভরে দেব। না, তোমার টাকা আমি নিতে পারবো না। আমি বারণ করলাম, কিন্তু ফারিয়া আমার কোনো কথা শুনলো না। আমাকে সহ ঠেলতে ঠেলতে গ্যারেজের দিকে নিয়ে গেল। মেয়েটা পিচ্ছি হলেও ওর শরীরে শক্তি আছে প্রবল। নিজের টাকা দিয়ে আমার সাইকেলে হাওয়া দিল। তারপরে আমরা দুজনে একত্রে স্কুলের দিকে রওনা হলাম। রাস্তাটা উঁচু নিচু হওয়ার কারণে ফারিয়া আমাকে ধরে বসেছে। প্রথমবার কোনো নারীর স্পর্শ আমার দেহে লাগলো। আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড থাকলেও আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার বাহ্যিক অবস্থা দেখে কোনো মেয়ে গার্লফ্রেন্ড হতে রাজি হয় না। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকতো ফারিয়া। ওকে সাইকেলে নিয়ে আমি স্কুলে যেতাম। হঠাৎ একদিন মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আমি। একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ফারিয়া সেখানে গিয়ে সকলের সামনে আমাকে প্রপোজ করলো। আই লাভ ইউ রাকিব, লাভ ইউ সো মাচ। আমি ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি। বয়স কত তোমার? দেখে তো মনে হয় 3-4-এ পড়ো। ভালোবাসা তুমি কি বোঝো? আমি মোটেও 3-4-এ পড়ি না, আমি 7-এ পড়ি এখন। এতদিন তোমার সাথে একসাথে চলার ফলে আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি। আমার বয়ফ্রেন্ড নেই, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমারও কোনো গার্লফ্রেন্ড নেই। কোনো মেয়ে আমার সাথে মিশতে চায় না। অন্যদের মতো আমি তোমার সাথে সময় কাটাতে পারবো না। এই কদিনে আমি আমার ফ্যামিলির সম্পর্কে তোমাকে সব বলেছি। তোমার হাত ধরে ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটাতে পারবো না। তোমাকে দামি উপহারও দিতে পারবো না। তোমার সাথে কথা বলার মতো ফোন আমার কাছে নেই। তাহলে কিসের ভিত্তিতে তুমি আমাকে বয়ফ্রেন্ড বানাবে? আমি তোমার জন্য একটা ফোন নিয়ে এসেছি। আপাতত তুমি আমার সাথে এই ফোন দিয়ে কথা বলো, বাকি রইল তোমার সাথে হাত ধরে ঘোরা বা দামি দামি গিফটের কথা। আমার ফ্যামিলি যদি জানতে পারে আমি কোনো ছেলের সাথে হাত ধরে ঘুরেছি, তাহলে সেখানেই আমাকে দুটুকরো করে ফেলবে। আমি তোমার ফোন নিতে পারবো না। এমন করছো কেন তুমি আমার সাথে? পড়াশোনা করে বড় হয়ে তুমি আমার এই ঋণ শোধ করে দিও, তাহলেই হবে। পারিয়ার এমন কথায় সায়ন আমার কাঁধে চাপড় মেরে বলে, এমন গার্লফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকালকার গার্লফ্রেন্ড গিফট ছাড়া কিছু বোঝে না। তুই রাজি হয়ে যা। আমি ফারিয়ার হাত থেকে গোলাপের গুচ্ছটা নিয়ে ওর ডাকে সাড়া দিলাম। আই লাভ ইউ টু। আজকে থেকে আমি তোমার বয়ফ্রেন্ড হলাম। গ্রহণ করলাম ফারিয়ার দেওয়া মুঠোফোন। তবে যথেষ্ট সাবধানে রাখতে হবে। আমার ফ্যামিলি জানলে কুল কালাম কাণ্ড করবে। পড়াশোনা ও আমাদের ভালোবাসা দিন দিন গভীর হচ্ছে, কিন্তু হঠাৎ একদিন অঘটন ঘটলো। ফারিয়া স্কুলের ড্রেস ধুয়ে ছাদে শুকাতে দিয়েছে।
সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ছাদ থেকে স্কুলের ড্রেস নিয়ে আসতে গেল। হঠাৎ ফারিয়া লক্ষ্য করে ছাদে লাগানো গাঁদা ফুলের গাছে ফুল ফুটেছে। খয়েরি রঙে গাছটা ঝুঁকে পড়েছে। আগ্রহ নিয়ে ফারিয়া গাছের কাছে গিয়ে একটা গাঁদা ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে দিল। হঠাৎ লক্ষ্য করে একটা গুলির শব্দ। বিকট শব্দে ফারিয়া কেঁপে নিজের দিকে তাকালো। দেখতে পেল তার বাবার লোকেরা একজনকে গুলি করে মেরে ফেলেছে। ভয়ে থরথর করে কাঁপতে থাকলো ফারিয়া। ফারিয়ার বাবা রাজ্জাক চৌধুরী একজন মস্ত বড় মাফিয়া। নির্দয় লোকটা ফারিয়ার সাথে নরম গলায় কখনো কথা বলেনি, সর্বদা ধমকে কথা বলেছে। তাই বাবাকে প্রচণ্ড ভয় পেয়ে এড়িয়ে চলে ফারিয়া। দূর থেকে রাজ্জাক চৌধুরী ফারিয়াকে দেখে ছাদে দাঁড়াতে। হাতের ইশারায় তার কর্মচারীদের বলে, লাশটা নদীতে ফেলে দিয়ে আয়, আর জায়গাটাও এমনভাবে পরিষ্কার করবি যাতে এক ফোঁটা রক্তের দাগ এখানে না থাকে। কথাটা ফারিয়ার দিকে তাকিয়ে বলেছিল। ফারিয়া স্পষ্ট বাবার গলা শুনে দ্রুত পায়ে নিচে নেমে গেল জামা কাপড় নিয়ে। ভয়ে দরজা লক করে দিয়ে বিছানায় বসে কাঁদতে থাকলো। মারামারি ফারিয়ার একদম পছন্দ নয়। রাজ্জাক চৌধুরী হাত পরিষ্কার করে ঘরে চলে গেলেন। স্ত্রী শারমিন তখন টিভি দেখছিল। সোফায় তার মুখোমুখি হয়ে বসে বলেন, তোকে কতদিন বলেছি ফারিয়াকে কখনো বাইরে যেতে দিবি না, আজকে ফারিয়া বাইরে কিভাবে গেল? শারমিন বেগম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে টিভি বন্ধ করে সোজা হয়ে বসে আমতা আমতা করে বলে, ফারিয়া তো বাইরে যায়নি, ফারিয়া ঘরে। আবার আমার মুখের উপর তর্ক করছিস তুই? আমি বাড়ির বাইরে কথা বলিনি। ও ছাদে গেল কিভাবে তুই জানিস না? ও ছাদে যাওয়া মানে আমার বিপদ। ও স্কুল থেকে এসে বাড়ির বাইরে পা রাখতে পারবে না, এমনকি ছাদেও না। আসলে জামা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল, সন্ধ্যা হয়ে যাওয়াতে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছে। ও কেন জামা কাপড় আনতে যাবে ছাদে? তুই দিতে পারলি না? আজকে আমি একজনকে খুন করেছি, যার প্রত্যক্ষ সাক্ষী ফারিয়া। এমনিতেই ফারিয়া আমাকে প্রচন্ড ভয় পায়, এখন যদি পুলিশের আশ্রয় নেয়। যদি এতই ভয় তাহলে ওকেও শেষ করে দাও। কি বলছো তুমি? ও আমার ভাইয়ের একমাত্র মেয়ে, ওর জন্য আমি আমার ভাইকে নিজের হাতে খুন করেছি। বারবার বলেছিলাম সম্পত্তি আমার নামে লিখে দিতে, ও অস্বীকার করেছিল। এখন যদি আমি ফারিয়াকে খুন করে ফেলি তাহলে ভাইয়ের সমস্ত সম্পত্তি সরকারি দলিলে বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। আমার এতদিনের পরিশ্রম সব বিফলে চলে যাবে। ফারিয়ার 18 বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফারিয়া বোঝা যায় ও আমার নয়, আমার ভাইয়ের মেয়ে। দরজায় কান পেতে মা ও বাবার কথা শুনে ফারিয়া কেঁপে ওঠে। এতদিন যাদের বাবা মা হিসেবে জেনে এসেছে তারা আসল বাবা মা নয়, তারা ফারিয়ার লোভী চাচা যাচ্ছি। ফারিয়া বুঝতে পারছে না এখন কি করবে। তখনই ফারিয়ার ফোন বেজে উঠল। ফিরিয়ে দেখতে পেল রাকিব তাকে ফোন করেছে। ফারিয়াকে আমি বেশ কয়েকবার কল করলাম। প্রতিদিন কল করার সাথে সাথে ফারিয়া কল রিসিভ করলেও আজকে ফোন ধরছে না। ফারিয়ার চিন্তায় আমি আরও একবার কল করলাম। এবার ফারিয়া কল রিসিভ করলো। ওপাশ থেকে ফুপে ফুপে কেঁদে উঠলো। ফারিয়ার কান্না শুনে আমার দম আটকে গেল। উত্তেজিত হয়ে বলতে থাকলাম, ফারিয়া জান পাখি, সোনা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাকে বলো সোনা, এই পিচ্ছি কাঁদছো কেন? আমাকে বাঁচাও রাকিব, আমাকে বাঁচাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা মারবে? আমাকে একটু খুলে বলো সোনা। একদম কেঁদো না, রাকিব আছে তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। আমার বাবা মায়ের খুনিরা আমাকেও মেরে ফেলতে চায়। কি হয়েছে আঙ্কেল আন্টির? কারা খুন করেছে তাদের? আমার নকল বাবা মা আমার বাবা ও মাকে সম্পত্তি লোভে খুন করে ফেলেছে। তখন আমি খুব ছোট। এখন তারা চাইছে আমার যখন 18 বছর বয়স হবে তখন আমার সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে আমাকে খুন করে ফেলতে। তুমি আমাকে বাঁচাও, আমি কিছুতেই ওদের হাতে মরবো না। প্রয়োজনে আমি নিজেই আত্মহত্যা করব। আত্মহত্যার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ফারিয়াকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, ওর কিছু হতে পারে না। ধমক দিয়ে বললাম, ফারিয়া শোনো, একদম ভয় পাবে না, আমি আছি তোমার পাশে। একটা কাজ করো, বাড়িতে তোমার প্রয়োজনীয় যা আছে তা ব্যাগে ভরে নাও। আমি আর তুমি এই শহর থেকে পালিয়ে বহু দূরে চলে যাব। আচ্ছা। ফারিয়ার কল রেখে ব্যাগ গোছাতে লাগলাম। আমিও গেলাম বাবার ঘরে। বাবার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ক্ষমা চাইলাম। আমাকে ক্ষমা করো বাবা, ভালোবাসার তাগিদে তোমাকে ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে। আমি আর এই জীবন মেনে নিতে পারছি না, কারোর দাসত্ব হয়ে থাকতে চাই না। দোয়া করো ফারিয়াকে নিয়ে আমি যাতে সুখী হই। তোমাকে দেখার জন্য মা ভাবি ভাইয়া আছে, কিন্তু ফারিয়াকে দেখার জন্য আমি ছাড়া কেউ নেই। লক্ষ্য করলাম বাবার চোখ থেকে পানি পড়ছে। বাবার চোখের পানি মুছিয়ে
পা ধরে সালাম করলাম। তারপরে ঘরে বসে ব্যাগপত্র গুছিয়ে অপেক্ষা করতে থাকলাম ফারিয়ার কলের। ফারিয়ার মেসেজ আসতেই লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। মেসেজে লেখা আছে, বাবাও তার গুন্ডারা আমার পিছু নিয়েছে, তুমি তাড়াতাড়ি বটতলায় চলে আসো। আমি বটতলায় এসে দাঁড়াতেই বিপরীত পাশ থেকে ফারিয়া দৌড়াতে দৌড়াতে এগিয়ে এলো। ওর পিছনে একদল গুন্ডা দৌড়ে আসে। কাছাকাছি আসতেই আমি ফারিয়ার হাত ধরে দৌড়াতে শুরু করলাম। হাঁপাতে হাঁপাতে বললাম, ওরা জানলো কিভাবে তুমি বাড়ি থেকে পালিয়ে আসছো? আর বলো না, আমি যখন দোতলা থেকে ব্যাগপত্র নিচে ফেলে শাড়ি রেলিংয়ে বেঁধে নিচে নেমে এলাম, তখন গার্ডরা ভুলবশত আমার বারান্দায় টর্চ ফেললো। তারপরেই দল বেঁধে সবাই আমার পেছনে ছুটতে শুরু করলো। এখন আমরা কোথায় যাব কিছু ভেবেছো? না, আগে এদের থেকে বাঁচতে হবে, তারপরে ভাববো কিভাবে কোথায় যাব। ফারিয়া, দাঁড়াতে বলেছি, না হলে কিন্তু গুলি করে দেব। তুই জানিস না আমার হাত কত লম্বা, তোকে ঠিক আমি ধরে ফেলবো। না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আপনি আমার বাবা মায়ের খুনি, আপনার কাছে কখনোই আমি ফিরে যাব না। ফারিয়া, আমি কিন্তু গুলি করে দেব, দাঁড়াতে বলেছি। পিছন থেকে দৌড়াতে দৌড়াতে কথাটা বলে রাজ্জাক চৌধুরী। অতঃপর সে বন্ধু তাক করে গুলি করলো। গুলিটা বেকায়দা এসে আমার পায়ে লাগলো। যন্ত্রণায় ফারিয়া হাত ছেড়ে মাটিতে পড়ে যায়। দু হাত দিয়ে পা ধরে মাটিতে কাতরাতে থাকি। ফারিয়া একবার পিছনে তাকাচ্ছে, আরো একবার আমার দিকে তাকাচ্ছে। উত্তেজিত হয়ে বলে, রাকিব প্লিজ ওঠো, আমি জানি বাবা তোমাকে গুলি করেছে, এখন তোমার পক্ষে ওটা সম্ভব নয়, কিন্তু তুমি আমার জন্য ওঠো। বাবা যদি এখানে চলে আসে তাহলে আমাকে খুন করে ফেলবে। হ্যাঁ ফারিয়া, আমি আর পারছি না, পায়ে খুব যন্ত্রণা করছে। ফারিয়ার মুখের দিকে তাকিয়ে যন্ত্রণা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমি সর্বশক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে এলাম মেন রাস্তায়। সেখানে ট্রাফিক পুলিশ কাজ করছিল। আমাকে দেখা মাত্রই এগিয়ে এসে বললেন, দৌড়ে কোথায় যাচ্ছিস তোরা দুজন? তোদের সাথে বড় বড় 3টা ব্যাগ কোথা থেকে চুরি করেছিস? এগুলো আমাদের, আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। ট্রাফিক পুলিশ দেখতে পারলো আমার পা থেকে অযোধ্যারায় রক্ত গড়িয়ে পড়ছে এবং আমি ঠিক করে হাঁটতে পারছি না। কেবল ফারিয়ার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। ট্রাফিক পুলিশ চিন্তিত হয়ে বললেন, তাহলে তোর পা থেকে রক্ত পড়ছে কেন? চুরি করতে গিয়ে ধরা পড়েছিস তাই লোকেরা তোর পায়ে গুলি করেছে? না স্যার, ফারিয়ার বাবা আমার পায়ে গুলি করেছেন। উনি আমাকে পেলে খুন করে ফেলবেন। আপনি দয়া করে আমাদের বাঁচান। অতঃপরে সমস্ত ঘটনা আমি পুলিশকে খুলে বললাম। তিনিও ভয় পেয়ে যান। তখন রেল লাইন দিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছাড়া হয়েছিল। পুলিশ কিছুক্ষণ ভেবে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাবা হচ্ছে একজন নামকরা মাফিয়া, সবাই তাকে ভয় পায়। তোমার বাবা যদি একবার এসে আমাদের কাছে অভিযোগ করে তাহলে তোমাদের দুজনকে খুঁজে বের করা আমাদের দায়িত্ব। অন্যদিকে তোমার বাবা মাকে যে রাজ্জাক চৌধুরী খুন করেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই কোনো ব্যবস্থা নিতে পারবো না। তোমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি, ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিচ্ছে, এরপর আর কোনো ট্রেন আসবে না কাল সকাল ছাড়া। তোমরা দুজনে এই ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে চলে যাও। তোমরা যদি বাসে বা অন্য কোনো গাড়িতে যাও সেটা থামানোর ক্ষমতা রাজ্জাক চৌধুরীর আছে, কিন্তু ট্রেনে থামানোর অধিকার নেই। ঠিক আছে। তারপরে আমি ফারিয়ার হাত ধরে ট্রেনের উদ্দেশ্যে প্ল্যাটফর্মের দিকে রওনা হলাম। পিছনে পিছনে এগিয়ে এলো একদল গুন্ডা। দৌড়াতে দৌড়াতে যখন আমরা প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম ততক্ষণে ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। অনেকটা এগিয়ে চলেছি ইতিমধ্যেই। আমরা দুজনে দৌড়াতে দৌড়াতে ট্রেনের কাছাকাছি চলে গেলাম। ফারিয়া সবার প্রথমে উঠতেই আমি ব্যাগ দুটো ওর হাতে দিলাম। ততক্ষণে ট্রেন সম্পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। গুলিপ্রাপ্ত পা নিয়ে আমি আর এগোতে পারছি না। কিছুক্ষণ চেষ্টা করার পরে আমি পা নিয়ে লুটিয়ে পড়লাম প্ল্যাটফর্মের ভিতরে। ততক্ষণে তারা এসে উপস্থিত হয়েছে আমার এখানে। ট্রেনের ভিতর থেকে কাঁদতে কাঁদতে ফারিয়া বলে চলেছে, রাকিব এদিকে আসো, একটু চেষ্টা করো, না হলে আমি ট্রেন থেকে নেমে যাব। না ফারিয়া, তুমি নামবে না, আমি দেখছি। আমি আবার নিজের সর্বশক্তি প্রয়োগ করে দৌড়াতে লাগলাম। তবে ফারিয়া যে বগিতে উঠেছে আমি উঠতে পারলাম না। সবার শেষ বগিতে উঠে ফারিয়াকে হাত নেড়ে আশ্বস্ত করলাম। ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় সহজেই চলে যাওয়া যায়, তাই ফারিয়া আমার কাছে চলে এলো। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে রাকিব, আমাকে তুমি ক্ষমা করে দাও। কেঁদো না ফারিয়া, তোমার জন্য আমার কিচ্ছু হয়নি, আমার কিছু হবেও না। এমন সময় সেখান থেকে এক দম্পতি যাচ্ছিল। আমাদেরকে দেখে থেমে গিয়ে মেয়েটি বলে, তোমরা কারা? এভাবে বসে আছো কেন? আসলে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমাদের কাছে ট্রেনের টিকিট নেই, আমরা এখন কি করব বুঝতে পারছি না। তোমরা চাইলে আজ রাতে আমার সাথে থাকতে পারো,
আমিও তোমাদের মতন বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমরা একটা কেবিন ভাড়া করেছি, তোমরা চাইলে সেই কেবিনে আমাদের সাথে রাত কাটাতে পারো। তারপরে আমি ফারিয়ার হাত ধরে ওদের কেবিনে চলে গেলাম। ছেলেটি ঢাকার কোনো এক থানার এসআই। আমাকে দেখে একটা ছুরি গরম করে সেই ছুরিটা দিয়ে আমার পায়ের মধ্যে থেকে গুলিটাকে বের করলো। প্রচণ্ড ব্যথায় আমার মাথা চেপে সেখানে বসে আছি। ফারিয়া আমার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না তোমার, একটু সহ্য করে নাও। রাতে ওদের কেবিনে থাকার পাশাপাশি খাবার ভাগাভাগি করে খেয়ে নিলাম। তারপরের দিন ঢাকার কমলাপুর স্টেশনে এসে ট্রেন থামলে ওদেরকে বিদায় দিয়ে আমরা নিজেদের নতুন ভবিষ্যতের জন্য রওনা হলাম। আমরা চলে গেলাম গাজীপুরের দিকে। সবার প্রথমে আমাদের থাকার জন্য একটা ঘর ভাড়া নিতে হবে। গাজীপুর এলাকায় চক্কর দিতেই আমরা একটা বাড়ির ভিতরে টুলেট দেখতে পেলাম। ভিতরে ঢুকে বাড়িওয়ালা সন্ধান করলাম। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাইরে দেখলাম ঘর ভাড়া দেওয়া হবে, আপনাদের কোনো রুম ভাড়া দেওয়া হবে? আপনারা কি বিবাহিত? অবিবাহিতদের ভাড়া দেওয়া হবে না। আপনাকে দেখে প্রাপ্তবয়স্ক লাগলেও মেয়েটি নিতান্ত একটা বাচ্চা। এত অল্প বয়সে কারোর বিয়ে হওয়ার সম্ভাবনা নয়। আপনারা যদি বিবাহিত হন তাহলে আপনাদেরকে নিকাহনামা দেখাতে হবে, তারপর আপনাদেরকে ঘর ভাড়া দেব। আসলে আমরা এখনো বিয়ে করিনি, ওর বয়স কম। 18 বছরের আগে বাংলাদেশের আইনে বিয়ে নেই। এখন আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকতে চাই, কিছুদিন পরে বিয়ে করব। কাজীকে মোটা টাকার লোভ দেখালেই তারা আইন বানিয়ে দেয়। যদি আপনারা বিয়ে করতেন তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম। যেহেতু আপনারা অবিবাহিত এবং একসাথে থাকার মানে আপনারা লিভ ইন সম্পর্কে আবদ্ধ, তাই আমার পক্ষে সম্ভব নয়। ওকে। ফারিয়ার হাত ধরে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপরে আরও বেশ কয়েকটা বাড়ি দেখলাম। সেখানেও তাদের শর্ত অবশ্যই বিবাহিত হতে হবে। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম কাজীর অফিসে গিয়ে বিয়ে করে নেই। লোকেদের কাছ থেকে সন্ধান নিয়ে দুজনেই কাজীর অফিসে গেলাম। সেখানে আরও কয়েক জোড়া কাপেল দেখতে পেলাম। সবাই বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমি কাজীর সাথে দেখা করে বিয়ের কথা বলতেই তিনি জানালেন, মেয়ের বয়স কম, 12-13 হবে। এত অল্প বয়সে বিয়ে করালে বাল্য বিবাহ হবে। আপনি একটু ম্যানেজ করে নিন। আচ্ছা, তবে 10,000 লাগবে। এত টাকা একটু কম হলে হয় না? না, সম্ভব নয়। যদি 10,000 টাকা দেন তাহলে আমি বিয়ে করাবো। আর হ্যাঁ, অবশ্য সাক্ষী লাগবে 2 জন। সাক্ষী ছাড়া বিয়ে সম্ভব নয়। এমনিতেই আমার কাছে 5,000 টাকার বেশি নেই। তার উপরে ঢাকা শহরে আমি নতুন, পরিচিত কেউ নেই। এই মুহূর্তে টাকার ব্যবস্থা করতে পারলেও সাক্ষী পাবো কোথায়? হঠাৎ আমার চোখ আটকে গেল একজোড়া দম্পতির দিকে, যাদের সাথে গত রাত পার করে এসেছি। আমাকে দেখে ওরা দুজনেই এগিয়ে এসেছে। আমি বললাম, তোমরা এখানে কেন? বিয়ে করতে এসেছি। এতক্ষণে জানাজানি হয়ে গেছে, আমি পালিয়ে এসেছি। বাবা যাতে আমাদেরকে নিয়ে যেতে না পারে, তাই বিয়েটা করে রাখা ভালো। সমস্যা হচ্ছে কোনো সাক্ষী নেই। আসলে পুলিশ ডিপার্টমেন্টে আমি আমার বিয়ের কথাটা গোপন রাখতে চাই, না হলে ওদের কাউকে সাক্ষী হিসেবে রাখতাম। কিন্তু তোমরা এখানে কেন? একটা বাড়ি ভাড়া নিতে চেয়েছিলাম, কিন্তু বাড়িওয়ালা অবিবাহিত দম্পতিদের বাড়ি ভাড়া দিতে চাইছে না। তাই বাধ্য হয়ে বিয়ে করতে এসেছি। এখানে এসেও লাভ হচ্ছে না। প্রথমত, ফারিয়ার বিয়ের বয়স হয়নি। দ্বিতীয়ত, বিয়ের জন্য কোনো সাক্ষী নেই। আমরা কিন্তু একটা কাজ করতে পারি। আমাদের বিয়েতে তোমরা সাক্ষী হয়ে যাও, আর তোমাদের বিয়েতে আমরা সাক্ষী। ভালো বুদ্ধি দিয়েছো, কিন্তু কাজী সাহেব আমাদের কাছ থেকে মেয়ের বয়স কম, তাই 10,000 টাকা ফাইন চেয়েছে। আমি পুলিশ অফিসার, আমি দেখছি। তারপরে আমরা ওদের বিয়ের সাক্ষী হিসেবে সই করলাম। ওরাও হলো আমাদের বিয়ের সাক্ষী। যেহেতু আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই বিয়ের একটা কাগজ পেলাম। তবে আমাদের বিয়ের মূল রেজিস্ট্রেশন বের হতে 3 মাস সময় লাগবে। বিয়ের পর ফারিয়াকে নিয়ে বাড়ি ভাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই পিছন থেকে একটা গাড়ি এসে আমাদের সামনে থামলো। ফারিয়ার হাত থেকে লাগেজ ব্যাগটা গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমরা বুঝে উঠতেই পারলাম না। যখন বুঝে উঠতে পারলাম তখন গাড়ির পিছনে দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়ে আর কি করব? গাড়ি কি ধরা সম্ভব? সেই ব্যাগের ভিতরে ছিল ফারিয়ার সমস্ত জামা কাপড় সহ টাকা পয়সা ও কিছু গহনা। আমি ভাগ্যের দোষ দিয়ে বললাম, মন খারাপ করো না ফারিয়া, এগুলো আমাদের ভাগ্যে ছিল না। আমরা শূন্য থেকে আবার শুরু করব। আমার খুব ক্ষুধা লেগেছে, এখন কিছু খেতে না পারলে আমি মরেই যাব। দোকান থেকে কিছু নিয়ে নেই, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। তারপরে মুদির দোকান থেকে প্রয়োজনীয় সামান্য কিছু জিনিসপত্র নিলাম। দোকান থেকে কিছু হাঁড়ি বাসনকোসন কিনলাম।
যেহেতু আমাদের বিবাহ অস্থায়ী একটা কাগজ পেয়েছি, তাই খুব সহজেই বাড়ি ভাড়া পেয়ে গেলাম। যেহেতু আমার পায়ে গুলি লেগেছে, তাই সারাদিন সেই ব্যথা পা নিয়ে আমি হাঁটছিলাম। তাই রাতে আমার ভীষণ জ্বর এলো। জ্বরের কারণে আমি মাথা তুলে বসতে পারছিলাম না পর্যন্ত। অন্যদিকে পারিয়া কখনো রান্না বান্না করেনি, তাই রাঁধতে পারে না। এই অবস্থায় শত ব্যথা নিয়ে আমি উঠে বসলাম। চাল ধুয়ে সিদ্ধ দেওয়ার পাশাপাশি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু ভর্তা ও ভাত দিয়ে আজকের রাতটা শেষ করলাম। পারিয়ার সমস্ত টাকা পয়সা ছিল লাগেজ ব্যাগের ভিতরে। তার উপরেও সমস্ত জামা কাপড় ছিনতাই হয়ে যাওয়ার কারণে পারিয়া দুদিন ধরেই একটা জামা কাপড় পরেই আছে। আমার কাছে যা টাকা ছিল তার অনেকটাই বিয়ের সময় কাজী সাহেবকে দিয়েছি। এখন আমার কাছে কোনো টাকা নেই। আমি কখনো কাজ করিনি, তাই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই। মাথায় হাত দিয়ে সকালবেলা ভাবছিলাম কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় বাড়িওয়ালা। দরজায় টোকা দিতে পারিয়া দরজাটা খুলে দিল। অতঃপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কোথায়? ওর সাথে আমার কিছু দরকারি কথা আছে, ওকে ডেকে দাও। ওর পায়ে একটু সমস্যা হয়েছে, দাঁড়াতে পারছে না, আপনি ভিতরে আসেন। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার বাড়ি ভাড়া দেওয়া সত্ত্ব। প্রতিটা বাড়িওয়ালা বাড়ি ভাড়া নেওয়ার আগে ভাড়াটেদের থেকে 1 মাসের অ্যাডভান্স নেয়। এখন তোমাদের আমাকে কিছু অ্যাডভান্স দিতে হবে। যে মাসে তোমরা চলে যাবে সে মাসে দিতে হবে না। আসলে চাচা, আমাদের কাছে এখন তেমন কোনো টাকা নেই। আমি কয়েকদিন পরে দেওয়ার চেষ্টা করব। সেটা সম্ভব নয়। তুমি সম্পূর্ণ টাকা দিতে না পারলেও কিছু টাকা দাও, ধীরে ধীরে প্রতিশোধ করে দিও। আমি কাতর দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকালাম। ফারিয়া তার পার্স ব্যাগ থেকে কিছু টাকা বার করে বাড়িওয়ালার দিকে এগিয়ে দিয়ে বলে, আমার কাছে 3000 টাকার মতো আছে, আপনি আপাতত এটা রাখুন। তোমার ব্যাগ তো চুরি হয়ে গেছিল, এই টাকা তুমি কোথায় পেলে? এই টাকা আমার পার্স ব্যাগের ভিতরে ছিল। চাচা, আমরা সিলেট থেকে এসেছি, কোনো কাজ নেই। এখন আমাদের একটা চাকরির অনেক প্রয়োজন। আপনি এই এলাকার নাগরিক, ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন? তাহলে আমাদেরও সুবিধা হতো আর আপনার ভাড়াও পরিশোধ হয়ে যেত। আমার একটা পরিচিত রিক্সা গ্যারেজ আছে, তোমার স্বামী যদি চাই তাহলে আমি একটা রিক্সা নামিয়ে দিতে পারি। সেটা দিয়ে তোমরাও চালাতে পারবে আর আমার ভাড়া পরিশোধ করে দিতে পারবে। কি রিক্সা? আমার কোনো সমস্যা নেই চাচা, আপনি তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। আজকে থেকেই আমি পরিচিত হয়ে আসি আর কাল থেকে শুরু করে দিই। ঠিক আছে। তারপরে বাড়িওয়ালার সাথে আমি রিক্সাতে গ্যারেজে গেলাম। প্রথম দিন সারাদিন পরিশ্রম করে আমি 500 টাকা উপার্জন করতে পারলাম। সেখানে মালিককে 200 টাকা দিতে হয়, আর 200 টাকা দিয়ে আমি ফারিয়ার জন্য ভালো একটা জামা কিনলাম, আর 100 টাকা দিয়ে আজকের জন্য বাজার। সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে ফিরে ফারিয়া আমাকে দেখে জড়িয়ে ধরলো। এই বাড়িতে আপন বলতে আমি ছাড়া ফারিয়ার কেউ নেই। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিলাম। ভয় পেয়েছো? আমি এখন চলে এসেছি, তোমার আর কোনো কষ্ট নেই। তারপরে ফারিয়াকে ছেড়ে বিছানায় বসলাম। ফারিয়া যে পোশাক ব্যবহার করত তার দাম 1000-এরও বেশি, আর আমি যে পোশাক নিয়ে এসেছি তার দাম মাত্র 200 টাকা। তাই দিতে অস্বস্তি বোধ হচ্ছে। অস্বস্তি নিয়ে ফারিয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, ফারিয়া, আমি জানি বাবা মা বেঁচে না থাকলেও নকল বাবা মা কখনো তোমার অযত্ন করেনি। এখন তোমাকে দামি দামি পোশাক দিতে না পারলেও ভবিষ্যতে দিতে পারবো। আজ তোমার জন্য মাত্র 200 টাকা দিয়ে একটা জামা কিনে নিয়ে এসেছি। বিয়ে করলাম অথচ তোমাকে একটা শাড়ি দেওয়ার ক্ষমতা আমার নেই। এভাবে কেন বলছো? তুমি আমার জন্য এটা এনেছো, এতেই আমি খুব খুশি। দাও, আমি পাল্টে আসছি। তারপরে পোশাক নিয়ে ফারিয়া ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে জামাটা পরে বাইরে এসে আমাকে দেখালো। আমি কিছুক্ষণ মৌনতা অবলম্বন করে ফারিয়াকে উদ্দেশ্য করে বললাম, ফারিয়া, তোমার বয়স অনেক কম, এখন তোমার ভবিষ্যৎ পড়ে আছে। আমি তোমাকে বলছি, তুমি আবার পড়াশোনা শুরু করে দাও। তুমি ডাক্তার হয়ে আমার পাশে দাঁড়াও। গ্রামে আমরা একটা মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতাম, যেখানে খরচ নেই বললেই চলে, উল্টে উপবৃত্তিও পেতাম। কিন্তু এই শহরে স্কুলে পড়তে হলে অনেক খরচ লাগে। আমি থাকতে তোমার কিসের চিন্তা? তুমি পড়াশোনা শুরু করো, আমি তোমার খরচ বহন করব। কালেমা পড়ে আমি তোমাকে নিজের অর্ধাঙ্গী রূপে গ্রহণ করেছি। তোমার সমস্ত দায়িত্ব এখন আমার। তবে আমার একটা শর্ত আছে, তোমাকেও পড়াশোনা শুরু করতে হবে। রিক্সা চালিয়ে কতদিন আমরা চলবো? আচ্ছা, আগে তুমি ভর্তি হও, তারপরে আমি। ফারিয়া পাশের ঘরের আন্টির কাছ থেকে রান্না কিছুটা আয়ত্ত করে নিয়েছে, তাই আমাকে আর রান্নাঘরে যেতে হলো না। খেয়ে ফারিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম।
অন্য আর 5টা স্বামী স্ত্রীর মতো আমাদের সম্পর্ক নেই। পেরিয়ে গেছে বেশ কয়েকদিন। এলাকায় একটা স্কুলে ফারিয়াকে আমি ভর্তি করে দিয়েছি। আমি নিজেও ভর্তি হয়েছি ইন্টার ফার্স্ট ইয়ারে। কলেজ থেকে ফিরে বাকি সময়টা রিক্সা চালিয়ে উপার্জন করি। এখন ভালোই চলছে আমাদের দিনকাল। নিত্যদিনের মতোই ফারিয়াকে স্কুলে দিয়ে আমি নিজের কলেজে হেঁটে হেঁটে চলে গেলাম। বেঞ্চে বসে হিসাব বিজ্ঞান করতে করতে লক্ষ্য করলাম একটা ছেলে আমার পাশে এসে বসেছে। ছেলেটির পরনে বেশ দামি পোশাক। ওকে দেখে আমি উঠে অন্য বেঞ্চে চলে যাব, তখনই ছেলেটি আমাকে বলল, হোয়াট ব্রো, আমাকে দেখলে তুমি পালাই পালাই করো কেন? আমি তোমার পাশে বসলে তুমি সব সময় পেছনে চলে যাও কেন? আমার সাথে কথা বলতে সমস্যা কি? আসলে আপনি বড়লোকের ছেলে, আপনার পোশাক পরিচ্ছদ দাম অনেক। আমার সাথে বসলে আপনার খারাপ লাগবে, তাই আমি পিছনে চলে যাই। এই ধরনের কথা তোমাকে কে বলছে? আমার সাথে তুমি বসলে কখনো আমাকে খারাপ লাগবে না? আর পোশাক দিয়ে কি যায় আসে? প্রতিদিন ক্লাসে এসে দেখতে পাই তুমি এখানে বসো, কেউ তোমার পাশে বসলে তুমি পেছনে চলে যাও। ক্লাসে কোনো বন্ধু নেই, তাই আমি আসি বন্ধুত্ব করতে, কিন্তু আমি আসলেও তুমি পেছনে চলে যাও। আপনার মতো বড়লোক ছেলের সাথে আমার বন্ধুত্ব মানায় না। বন্ধুত্ব কি টাকা দেখে হয়? বন্ধুত্ব হয় মন দেখে। তোমার স্বচ্ছ একটা মন আছে, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ছেলেটি আমার দিকে হাত বাড়িয়ে কথাটা বলে। আমি হাত মিলিয়ে আলতো করে বললাম, আমি রাকিব। আমি আহাদ। এখন থেকে আমরা দুজনে বন্ধু। তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলবে, আবার আমার কোনো সাহায্য লাগলে তোমাকে বলবো। আহাদ আমাকে সাহায্য করে পড়াশোনার বিষয়ে। আমার কাছে মোটা মোটা বই কেনার টাকা নেই। আহাদ তার বই আমাকে ধার দেয় পড়ার জন্য। বাড়িতে ফিরে জানতে পারলাম ফারিয়ার পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে। পরীক্ষা দিতে হলে বকেয়া সহ পরীক্ষার ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আমার কাছে এখন এত টাকা নেই, তাই আগামীকাল কলেজে না গিয়ে সকালবেলায় রিক্সা নিয়ে নামতে হলো। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফারিয়ার স্কুলের বেতন ও পরীক্ষার ফি জমা করে প্রবেশপত্র সংগ্রহ করে ফারিয়ার হাতে তুলে দেবো। ফারিয়ার জন্য দুধ গরম করতে যেতে যেতে বললাম, তোমার এখন পড়াশোনা ছেড়ে উঠতে হবে না, তুমি পড়াশোনা করো, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। সারাদিন তুমি অনেক কাজ করে এসেছো, এখন তুমি একটু বিশ্রাম নাও। আমি তোমার বড়, আমি যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে। আমার সাথে তর্ক না করে চুপচাপ পড়তে বসো। আমার ধমকে ফারিয়া কথা বলতে পারলো না, মাথা নিচু করে চুপচাপ পড়তে শুরু করলো। ফারিয়া দুধ ভাতের সাথে কলা খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য আমি দুধ আর কলা নিয়ে এসেছি। রান্নাঘর থেকে দুধ গরম করে দুধ কলা দিয়ে ভাত মেখে ফারিয়ার কাছে গেলাম। লোকমা তুলে দিতে দিতে বললাম, নাও পড়তে পড়তে খাও। তোমার এত কষ্ট না করলেও হতো। এখন কষ্ট করছি, ভবিষ্যতে আমরা সুখ করব। আচ্ছা ফারিয়া, তোমার জীবনে কোনো লক্ষ্য নেই? এমন কোনো শখ নেই যেটা তোমার পেতে ইচ্ছে করে? আছে, আমার একটা 4 চাকা গাড়ির অনেক শখ। আমার নকল বাবা প্রায় সেই গাড়িতে করে বাইরে বের হতো। আমি কখনোই গাড়িটার ভিতরে উঠতে পারিনি, আমাকে কখনো উঠতেও দেয়নি। আমার অনেক শখ, বড় হয়ে আমি 4 চাকার একটা গাড়ি কিনে সেই গাড়িতে উঠে ঘুরবো। আমি তোমার সেই ইচ্ছে পূরণ করব। তারপরে আমি আবার ফারিয়াকে খাওয়াতে শুরু করলাম। ফারিয়া যতক্ষণ পড়ছিল আমি ওর পাশে বসে থাকতাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফারিয়া এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতে দেরি করে শুয়েছিল, তাই এখনো ঘুমাচ্ছে। ফারিয়াকে ঘুমিয়ে দেখে আমি পোশাক পাল্টে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। কম করে হলেও 1000 টাকারও বেশি জোগাড় করতে হবে 11টার ভিতরে। গাধার খাটুনি খেটে মাথার ঘাম মুছে রাস্তায় দাঁড়াতেই আমার বন্ধু আহাদ এগিয়ে আসছিল আমার দিকে। ওর থেকে নিজেকে আড়াল করতে দ্রুত গামছাটা মুখের কাছে নিয়ে ঢেকে ফেললাম। আহাদ আমার কাছে এসে বলল, ভাই, সামনের কটন মিলে চলুন। আচ্ছা। আহাদকে নিয়ে আমি কটন মিলের উদ্দেশ্যে চলে গেলাম। সবকিছু ঠিকই থাকলেও বিপত্তি বাঁধলো ভাড়া মেটানোর সময়। এক দমকা হাওয়ায় আমার মুখের থেকে গামছাটা সরে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাদের ফিলিং সার্টিফিকেটের গল্প শুনছো বা শোনো। জানি তোমাদের প্রত্যেকটা গল্প ভালো লাগে, তাই জন্য আমাদের প্রত্যেকটা গল্প তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে। কিন্তু তোমরা আমাদের এই গল্পগুলো শোনার সাথে সাথে লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদের গল্পগুলোতে প্লিজ প্লিজ এত লাইক করো যাতে খুব তাড়াতাড়ি এই গল্পটা 1000 লাইকে পৌঁছে যায়। তো আবার তোমরা গল্পটা শুনতে থাকো কন্টিনিউ।
বিপত্তি বাঁধলো ভাড়া মেটানোর সময়। এক দমকা হাওয়ায় আমার মুখের থেকে গামছাটা সরে গেল। আমি কাচুমাচু করে মাথা নিচু করে ফেললাম। আহাদ আমাকে দেখে চমকে উঠে বলে, রাকিব, তুই এখানে কি করছিস? তুই রিক্সা কবে চালাস? তোর থেকে আমি একটা কথা লুকিয়েছি। আমি রিক্সা চালাই। গ্রাম থেকে ফারিয়াকে নিয়ে পালিয়ে ঢাকাতে এসেছি। জীবনযাত্রার জন্য আমি রিক্সা চালাই। উপার্জন করা কোনো অপরাধ নয়, তবে আমার তোকে দেখে অনেক আফসোস হচ্ছে। এত ভালো একটা স্টুডেন্ট তুই, অথচ রিক্সা চালাস। সবই ভাগ্য। আসি তবে, আমাকে ফারিয়ার স্কুলের বকেয়া পরিশোধ করতে হবে আজকে। মামার সাথে বলে আমি তোর একটা চাকরির ব্যবস্থা করে দেব। তুই একবার আমার সাথে ভেতরে আয়। আমার বাবা হচ্ছে এই কটন মিলের মালিক, আর আমার মামা হচ্ছে এই মিলের ম্যানেজার। আহাদ আমাকে জোর করে ভিতরে নিয়ে গেল। ওর মামার সাথে কথা বলে আমার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করলো। খুশিতে আমার চোখে পানি চলে এলো। আমি আহাদকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তোর মতো মানুষ হয় না বন্ধু। সবাই যেখানে আমার পোশাক পরিচ্ছদ দেখে তাচ্ছিল্য করে, সেখানে তুই আমাকে বন্ধু বানিয়েছিস। কেউ যদি জানতে পারতো আমি রিক্সা চালাই, তবে আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিত। কিন্তু সেখানে তুই আমার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করেছিস। এটা আমার কাজ। বন্ধু যদি বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে না পারে তাহলে কেমন বন্ধু? দাঁড়া, আমি তোর জন্য কিছু অ্যাডভান্স নিয়ে আসি। সেটা দিয়ে তুমি ফারিয়ার স্কুলের বকেয়া পরিশোধ করে দিস। তারপরে আহাদ ভিতরে গিয়ে একটা চেক নিয়ে আসলো। আমি আহাদকে আবারও জড়িয়ে ধরে চেক নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হলাম। ব্যাংক থেকে টাকা তুলে ফারিয়ার স্কুলের বকেয়া পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করলাম, যাতে ফারিয়া ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আমার আর ফারিয়ার বিয়ের বয়স পেরিয়ে গেছে কয়েক বছর। পড়াশোনা শেষ করে এখন আমি কটন মিলের কর্ণধার। অন্যদিকে ফারিয়াকে আমি ডাক্তারি পড়াচ্ছি। ফারিয়াকে ডাক্তারি পড়াশোনার একটা বড় কারণ হচ্ছে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছিল। আর যাতে কোনো পিতামাতা বিনা চিকিৎসায় মরণ না হয়, কয়েক মাস আগেই খবর পেয়েছি আমার বাবা হার্ট ব্লক করে মারা গেছেন। বাবার মৃত্যুর খবর শুনে ভাইয়া বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। দেশে এসে আমার খবর জানতে চাওয়াতে ভাবি তাকে মিথ্যে কথা বলেছে, জানিয়েছে। আচ্ছা, রাকিব কোথায়? রাকিবকে তো দেখতে পাচ্ছি না। তোমার সৎ মা টাকা পয়সার লোভে বাবাকে চিকিৎসা করেনি ঠিক মতো, আর তোমার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মায়ের এত বড় দুঃসাহস! আমি আজই পুলিশকে খবর দেব। এরপরে রাগে দুঃখে অভিমানে আমার বড় ভাই রাজীব সৎমাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন আমি চাই ফারিয়া একজন বড় ডাক্তার হোক। কেউ যাতে বিনা চিকিৎসায় টাকার অভাবে মৃত্যুবরণ না করে। ইতিমধ্যেই আমাদের কটন মিলের মিটিং আজকের মতো সমাপ্ত হয়েছে। এই অফিসে আমার একজন কলিগ আছে, তার নাম হচ্ছে কথা। কথা আমাকে বিভিন্নভাবে ব্যবসার কাজে সাহায্য করে। মিটিং শেষ হওয়ার পর্যায়ে তখন কথা আমার কাছে এসে ফিসফিস করে বলে, রাকিব, আমি পাশের রেস্তোরাঁয় কথা বলেছি। আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি সেখানে। তুমিও অনুমতি দিলে আমি সবাইকে নিয়ে সেদিকে যাত্রা শুরু করব। হ্যাঁ অবশ্যই, চলো। কথা আমার অনুমতি পেয়ে ক্লায়েন্টদের নিয়ে রেস্তোরাঁর উদ্দেশ্যে অগ্রসর হলো। আমিও তাদের পিছনে পিছনে সেদিকেই গেলাম। রেস্তোরাঁটা দোতলা। নিচতলায় আমাদের ক্লায়েন্টের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি ফ্রেশ হতে গিয়ে দেখলাম পানি আসছে না। ফ্রেশ না হয়ে আমি খাবার খেতে পারি না, তাই ওয়েটারকে ডেকে পানির খবর জিজ্ঞাসা করলাম। ওয়েটার, কি ব্যাপার, পানি নেই কেন? সরি স্যার, আছে, কিন্তু আপনাকে একটু কষ্ট করে দোতলায় যেতে হবে। আমি একটু রেগে তাকে বললাম, কেমন রেস্তোরাঁ, খাবার খাবো নিচতলায় আর ফ্রেশ হতে যাব দোতলায়? ছেলেটা শুধু আমার কথায় মাথা নত করে সরি বলে। আমি আর কথা না বাড়িয়ে দোতলায় চলে গেলাম। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যখন আমি নিচতলার উদ্দেশ্যে পা রাখলাম, তখন আমার দৃষ্টি আটকে গেল ডান দিকে একটা কর্নারের টেবিলে। আমি ঘাড় ঘুরিয়ে পুনরায় সেদিকে তাকাতেই দেখলাম আমার স্ত্রী ফারিয়া একটা ছেলের সাথে বসে কথা বলছে। ফারিয়াকে একটা ছেলের সাথে দেখে আমার বুকটা ধড়ফড় শুরু করলো। আশেপাশে তাকিয়ে দেখলাম রেস্তোরাঁয় ওরা দুজন ছাড়া কেউ নেই। ফারিয়াকে একা দোতলায় রেখে যেতে আমার ভয় করছে, আবার কাছাকাছি যাওয়ার সাহস নেই। তাই আমি ফারিয়ার কন্ট্যাক্ট নাম্বারে কল করলাম। আমার সামনে ফারিয়া আমার কলটা কেটে দিল। আমি আবার কল করলাম। এবার ফারিয়া কল রিসিভ করে ব্যস্ততার ভঙ্গিমায় বলে, হ্যালো রাকিব, আমি এখন ল্যাবে আছি,
এখন তোমার সাথে কথা বলার একদম সময় নেই। স্যার আমার সামনে, দেখলে প্রচন্ড রাগারাগি করবে, আবার ল্যাব থেকে বেরও করে দিতে পারে। আমি তোমার সাথে পরে কথা বলছি, প্লিজ। আচ্ছা। পারিয়া কলটা রেখে দিল। আমি এখনো সেই কর্নারের টেবিলের দিকে তাকিয়ে আছি। পারিয়াকে আমি খুব কাছ থেকে দূরে যেতে দেখছি। আমার দৃষ্টিশক্তি বলছে এটা ফারিয়া, তাই ফারিয়া কিনা সেটা চেক করতে আমি ধীরে ধীরে ওর টেবিলের দিকে এগিয়ে যাচ্ছি। খুব কাছাকাছি যাওয়ার আগেই ছেলেটি ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, ফারিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কেন আমার অনুভূতিগুলো বুঝতে পারো না? তোমাকে দেখলে আমার প্রচণ্ড করুণা হয়। তোমার মতো সুন্দরী একটা মেয়ের সাথে এমন একটা ছেলেকে মানায় না। না মানালেও আমার কিছু করার নেই। রাকিব আমার স্বামী, বাকি জীবন ওর সাথে মানিয়েই আমাকে চলতে হবে। তোমার মতো শিক্ষিত একটা মেয়ের কাছ থেকে এমন কথা আমি আশা করিনি ফারিয়া। ও তোমার স্বামী বলে সারা জীবন ওকে সহ্য করে নেওয়া কোনো মহৎ কিছু নয়। সারা জীবন কম কথা নয় ফারিয়া। ফুলকে গাছে বা বাগানেই মানায়। ফুলকে যদি ঘরে সাজিয়ে রাখা হয় তাহলে তা কিছুদিনের ভেতরে ঝরে যাবে। ঘরের জন্য প্রয়োজন প্লাস্টিকের কৃত্রিম ফুল। নিজের দিকে তাকাও, নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিও না। প্লিজ মিঠু, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ও আমার জন্য অনেক কিছু করেছে। আজ আমি ডাক্তার হতে চলেছি রাকিবের জন্যই। আমি বেইমানের মতন ওর হাত ছেড়ে দিতে পারি না। আমার মতন একটা মেয়েকে ওর সাথে মানায় না ঠিকই, তবুও আমাকে ওর সাথেই থাকতে হবে। পারিয়ার কথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, শুধুমাত্র আমি ওর জন্য এত কিছু করেছি বলেই ও আমাকে ছেড়ে যাচ্ছে না। ও আমার ভালোবাসাটা একবারও দেখতে পাচ্ছে না। আর এখানে এই ছেলেটার সাথে ও কেন আছে? কেন? ছেলেটা বারবার ফারিয়ার হাত ধরে কথা বলছে, ফারিয়া তাতে সাইও দিচ্ছে। আমি আর সামনের দিকে এগোবার সাহস পেলাম না। সিঁড়ি পেরিয়ে নিচে চলে গেলাম। ক্লায়েন্টের পাশে বসে অপেক্ষা করছি তাদের খাবার শেষ হওয়ার। এখন গলা দিয়ে আমার আর খাবার নামবে না। অফিসের কাজ শেষ করে বাড়িতে গেলাম। পারিয়া তখন ফোনে মজা করছিল। আমাকে দেখেই ফোনটা রেখে কাছাকাছি এসে জড়িয়ে ধরে। অন্যদিন হলে আমিও ফারিয়াকে জড়িয়ে ধরতাম, কিন্তু আজকে ফারিয়ার দিকে তাকাতেও আমার ইচ্ছে করছে না। ফারিয়া সত্যি ভালো কিছু ডিজার্ভ করে নিশ্চয়ই। ফারিয়া থেকে দৃষ্টি আড়াল করে আমি সরে গেলাম। অফিসের পোশাক খুলে টেবিলে রাখতেই ফারিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে তোমার স্পেশাল খাবার বানিয়েছি, কাচ্চি বিরিয়ানি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে খাবো। আমার খেতে ইচ্ছা করছে না, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি খেয়ে চলে এলে? কখনো তো তুমি আমাকে ফেলে খেয়ে আসো না। আমি একটা ব্যঙ্গ হাসি দিয়ে ফ্রেশ না হয়েই বিছানায় শুয়ে পড়লাম। কাঁথাটা টেনে ঘুমানোর অভিনয় করলাম। দেখতে পাচ্ছি স্পষ্ট পারিয়া সে ছেলেটির সাথে খাচ্ছিল। পারিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম ঠাউর করতে পারলাম না। মাঝরাতে ক্ষুধার যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই ফোনের আলো আমার চোখে বাড়ি লাগলো। শোয়া থেকে উঠে বসতে দেখলাম যে ফারিয়া উল্টো দিকে কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। বুকটা তখন যন্ত্রণায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আমার। স্বামীর পাশে, অথচ অন্য ছেলের সাথে রাতে কথা বলছে আমারই পাশে বসে। এই জন্যই হয়তো বলে নারীদের উচ্চশিক্ষিত হতে নেই। তারা উচ্চশিক্ষিত হলে তাদের শিকড় ভুলে যায়। কিছুক্ষণ পরে ফোনের আলো নেভে গেল। ফারিয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আগ্রহ নিয়ে আমি ফারিয়ার ফোনটা তুললাম। পাসওয়ার্ড দিয়ে ফোনটা খোলার চেষ্টা করলাম। রং পাসওয়ার্ড লেখা ভেসে উঠল। আগে ফারিয়ার ফোনে কোনো পাসওয়ার্ড ছিল না। ফারিয়াকে পাসওয়ার্ডের কথা জিজ্ঞাসা করলে ও বলতো আমার কাছে ওর কোনো প্রাইভেসি নেই। পরে আমি জোর করে ওর ফোনে একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছিলাম, কারণ আমার কাছে প্রাইভেসি না থাকলেও বাইরে আছে। মনের দুঃখ মনে চেপে আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালে ফারিয়া আমার জন্য খাবার পরিবেশন করে বসে থাকলেও আমি খাবার গ্রহণ করলাম না। কাজের অজুহাত দেখিয়ে আমি অফিসে চলে এলাম। অফিসে বসে অন্যমনস্ক হয়ে ফারিয়ার কথা ভাবছিলাম। তখন আমার কলিগ কথা সেখানে এসে বলল, রাকিব, অন্যমনস্ক হয়ে কি ভাবছো? তুমি ভুলে গেছো এখন আমাদেরকে গার্মেন্টসে যেতে হবে। সেখানে গিয়ে এগ্রিমেন্ট করে সুতা পাঠাতে হবে। ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আসলে আমি ভুলে গেছিলাম। তোমার ওপর দিয়ে এতদিন যা গেছে ভুলে যাওয়া সাধারণ ব্যাপার। আর দেরি না করে চলো, এখনই বেরিয়ে পড়ি। চলো। তারপরে কথাকে নিয়ে আমি গার্মেন্টসের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের কটন মিল ও গার্মেন্টসের মাঝামাঝি অবস্থায়
ফারিয়ার মেডিকেল কলেজ। কলেজের সামনে আসতেই আমি ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম, এখানে গাড়ি থামান, আমার একটু দরকার আছে। ড্রাইভার গাড়ি থামালো। আমি গাড়ির কাছে নামিয়ে আশেপাশে ফারিয়াকে খোঁজার চেষ্টা করলাম। গাড়ি থেকে না নেমেই একটা মেয়েকে দেখে ডেকে বললাম, এই মেয়ে শোনো, ফারিয়াকে একটু ডেকে দেবে? ফারিয়া ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ফারিয়াও তো একটু আগেই মিঠুর সাথে বেরিয়ে গেছে। মিঠু? মিঠুকে? ফারিয়ার বয়ফ্রেন্ড হবে হয়তো, সবসময় ফারিয়ার সাথেই থাকে। ফারিয়া সমস্ত আবদার পূরণ করে। এখন কি কোনো ক্লাস নেই? হ্যাঁ, ক্লাস থাকারই কথা, কারণ ওরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ফারিয়া আগে ভালো ছাত্রী থাকলেও মিঠুর সাথে পরিচয় হওয়ার পর ওর পড়াশোনায় অবনতি হচ্ছে। ক্লাস না করেই যখন তখন ছেলেটির সাথে হাত ধরে কলেজ থেকে বের হয়ে যায়। মনে হয় এবার ফাইনাল পরীক্ষায় ফেল করবে। ধন্যবাদ। আমি গাড়ির কাজ টেনে সিটে মাথা হেলিয়ে দিলাম। কথা আমার বেস্ট ফ্রেন্ডের মতোই, সে আমার ব্যাপারে সবকিছু জানে। কিছুটা কৌতূহল নিয়েই কথা বলে, ফারিয়া তোমার ওয়াইফ না? হুম। তাহলে সে অন্য কারোর সাথে সম্পর্কে কিভাবে জড়িয়েছে? কিছু কিছু মেয়েদের জন্য সম্পূর্ণ মেয়ে জাতি কলঙ্কিত হয়। ফারিয়ার জন্য রাত দিন তুমি কত কষ্ট করছো, অথচ মেয়েটা অন্য একটা ছেলের সাথে। ছি ছি ছি, আমার ভাবতেও। গাড়ি আবার এগিয়ে চলল। চলমান পথে জ্যামের কারণে গাড়িটা সিগন্যালে দাঁড়ালো। হঠাৎ করে লক্ষ্য করলাম বাইকে ফারিয়া বসে আছে মিঠু নামের ছেলেটার সাথে। তখন ছেলেটা বলে ওঠে, জ্যামের ভেতরে থাকতে তোমার কষ্ট হচ্ছে তাই না জান? কি করব বলো, বাবা আমাকে 4 চাকার গাড়ি দেবে না কলেজে। আমার কোনো সমস্যা হচ্ছে না। ফারিয়া, তোমাকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে। তুমি ওই রাকিবকে ছেড়ে আমার কাছে চলে আসো। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমার বাবার প্রচুর টাকা পয়সা আছে। তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমি একটা 4 চাকার গাড়ি তোমাকে গিফট করব। তোমাকে নিয়ে নতুন একটা ফ্ল্যাটে উঠব। মাসে মাসে আমি তোমাকে 1 লক্ষ টাকা করে দেব রূপচর্চা করার জন্য। তোমাকে পড়াশোনা করে রোজগার করতে হবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েরা রূপের জাদুতে ছেলেদেরকে পাগল করবে, তারা কাজ করবে না। আমিও তোমার কাছে চলে আসতে চাই, কিন্তু রাকিব আমাকে। আমি জানি তুমি আমাকে কি বলবে। রাকিব এতদিন তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সেই অনুশোচনা থেকে তুমি আমার কাছে আসতে চাইছো না। আমি তোমার জন্য ডিভোর্স পেপার রেডি করছি, তুমি সই করে আমার কাছে চলে আসো। রাকিব তোমাকে এত বছরে যত টাকা দিয়েছে আমি তার 3 গুণ টাকা তোমাকে দেব, যেটা ওর হাতে দিয়ে আমার কাছে চলে এসো। ঠিক আছে, তবে এত তাড়াতাড়ি না, রাকিব আমাকে সন্দেহ করবে। আমি ভেবে চিন্তে তোমাকে জানাবো। আপাতত তুমি ডিভোর্স নিয়ে উকিলের সাথে কথা বলো। আমি তোমার কাছে চলে আসলে তুমি আমাকে সত্যি একটা 4 চাকার গাড়ি উপহার দেবে? আমার বাবার যা সম্পত্তি সবই তো আমার, বিয়ের পর আমার সম্পত্তি সবই তোমার। তুমি শুধু একবার রাজি হয়ে যাও, বাকিটা দেখার দায়িত্ব আমার। আমি জানলার কাজ তুলে দিলাম, দুফোঁটা চোখের পানি ফেলে সিটে মাথা এলিয়ে দিলাম। কথা আমার কাঁধে হাত রেখে বলল, এই মেয়েটার জন্য তুমি গ্রাম ছেড়ে শহরে এসেছিলে? এই মেয়েটার জন্য তুমি দিন রাত রিক্সা চালিয়ে টাকা উপার্জন করেছিলে? মেয়ে মানুষের মন গিরগিটির থেকেও বেশি রূপ বদলায়। যে ছেলেটা তোর হাত ধরে গ্রাম থেকে শহরে এসেছিল, তাকে এই শহরে একা ফেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যেতে তোর একটু বিবেকে বাঁচছে না? আমার এখন কি করা উচিত? কথা ওকে ছেড়ে দেওয়া উচিত। কোনো একটা বিবেকবোধ থেকে ফারিয়া তোমার কাছ থেকে যেতে পারছে না। তুমি যখন জানতে পেরেছো, আমার মতে এই সম্পর্ক থেকে ওকে মুক্তি দেওয়া উচিত। আর যাই হোক, কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। কিছুদিন পর যদি তোমাদের বেবি হয়, তখন বেবিটাকে কে সামলাবে? তাই এখনই যা করার করো। কথা মিথ্যে বলছে না, আমি কখনো ফারিয়াকে ডিভোর্স দিতে পারবো না, তবে মুক্তি দিতে পারবো। আনমনে ভেবে বললাম, কথা তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার হাজবেন্ড একজন গোয়েন্দা বিভাগের অফিসার। তোমার স্বামীর মাধ্যমে আমাকে একটা ইনফরমেশন দিতে পারবে এই ছেলেটা আসলে কে? ওকে। ফারিয়া মনোযোগ সহকারে পড়াশোনা করছে। আমি বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। ফারিয়া আমাকে দেখে খাবার প্লেট নিয়ে আসলো। আমি ল্যাপটপে অফিসের হিসাব মিলানোর চেষ্টা করতে করতে ফারিয়াকে উদ্দেশ্য করে বললাম, ফারিয়া আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তোমার ক্ষুধা নেই মানেটা কি? কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি তুমি খাবার খাচ্ছ না, আমার সাথে আগের মতন কথাও বলছো না। দিন দিন আমাকে এভাবে এড়িয়ে চলার মানেটা কি? কেন তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ? ইদানিং আমি অনেক প্রেশারে থাকি,
তাই তোমার সাথে কথা বলার সময় হয়ে ওঠে না, আর ক্লায়েন্টদের সাথে মিটিং করে তাদের সাথে খেয়ে বাড়ি ফিরি। যখন তুমি প্রতিদিন বাইরে থেকে খাবার খেয়েই আসবে, তাহলে আমি কেন কষ্ট করে তোমার খাবার রান্না করব? তুমি আমাকে কি মনে করো? আমার ভুল হয়ে গেছে, আমার খাবার তোমাকে আর রান্না করে রাখতে হবে না। এভাবে কথা বলছো কেন? আমি কি রাগ করে কথাটা বলেছি? কিন্তু আমি স্পষ্টই কথাটা বলেছি, কষ্ট করে আর আমার খাবার তোমাকে রান্না করতে হবে না। আমি ছাড়াও তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমার চিন্তা করার প্রয়োজন নেই। ফারিয়ার আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে আমি নিজের মতো কাজ করতে থাকলাম। আজ আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করেছি বলে ফারিয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আগামীকালের সমস্ত কাজ শেষ করে যখন আমি শুতে যাব, তখন মনে পড়ল ফারিয়ার ফোনটা চেক করা উচিত। তাই ফারিয়ার ফোন নিয়ে কিছুক্ষণ লক খোলার চেষ্টা করলাম, কিন্তু লক খুলতে পারছি না। পরিশেষে মনে হলো মিঠু দিয়ে দেখি একবার। লাভ মিঠু দিয়ে যখনই ট্রাই করলাম, লকটা খুলে গেল। ওয়ালপেপারে ভেসে উঠল ফারিয়া ও মিঠুর যুগলবন্দির ছবি। মুহূর্তেই আমার মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আগে ফারিয়ার ওয়ালপেপারে আমার আর ফারিয়ার ছবি থাকতো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি ফোন রেখে শুয়ে পড়লাম। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অফিসের দিকে যাচ্ছিলাম, তখনই আমার বিপরীত পাশ থেকে একটা দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দিল একটা বাইককে। ধাক্কা খেয়ে বাইকের চালক সহ বাইক মাটিতে পড়ে গেল। আশেপাশে অনেক মানুষজনই থাকলেও কেউ এগিয়ে এসে ছেলেটাকে সাহায্য করছে না। আমার অফিসের দেরি হয়ে গেলেও নিরুপায় হয়ে আমি ছেলেটিকে সাহায্য করতে এগিয়ে গেলাম। বাইকের চাপা থেকে ছেলেটাকে সরিয়ে নিলাম প্রথমে, তারপরে ছেলেটিকে উঠিয়ে দাঁড় করিয়ে বললাম, ভাই আপনি ঠিক আছেন? কোথাও লেগেছে আপনার? একটু লেগেছে। আমি লক্ষ্য করলাম এই ছেলেটি ফারিয়ার বয়ফ্রেন্ড মিঠু। মানুষ তো মানুষের বিপদে সাহায্য করবে। আমি মন খারাপ নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ছেলেটি আমাকে বলল, ভাই আমার পায়ে ব্যথা লেগেছে, আমি একা ফার্মেসিতে যেতে পারবো না, আপনি আমাকে একটু আশেপাশের কোনো ফার্মেসিতে নিয়ে যাবেন? চলুন। এরপরে আমি মিঠুকে ধরে সামনে একটা ফার্মেসিতে নিয়ে গেলাম। মিঠুর আঘাতপ্রাপ্ত স্থানে ড্রেসিং করে দিল, কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল। আপাতত কিছুদিন হাঁটাচলা করবেন না, পানির কাছাকাছি যাবেন না, এবং আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেইগুলো কন্টিনিউ করবেন। ওকে ভাইয়া, আপনাকে একটা সাহায্য করতে হবে, কষ্ট করে আমাকে একটু বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি মিঠুর বাইকে করে মিঠুকে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম। মিঠুর সম্পর্কে আমার সবকিছু জানা প্রয়োজন, তাই বেশ আগ্রহ নিয়ে বললাম, ভাই আমি আপনার কিছুই জানি না, আপনারা তো সাহায্য করলাম, অন্তত আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। আমি মিঠু, দেশের টপ বিজনেসম্যান জলিল চৌধুরীর একমাত্র সন্তান মিঠু চৌধুরী। আমি যখন যা চাই আমাকে তাই এনে দেয় আমার বাবা। বর্তমানে আমি ঢাকার মেডিকেল কলেজে পড়াশোনা করছি, তবে আমার বিশ্বাস টাকার জোরে আমি ভালো রেজাল্ট করে বের হতে পারবো। টাকার জোরে আপনি ভালো একটা সার্টিফিকেট পেলেও ভালো ডাক্তার হয়ে উঠতে পারবেন না। কে ডাক্তার হতে চায়? আমি ডাক্তার হতে চাই না। আমি যদি সারা জীবন পায়ের ওপর পা তুলেও খাই, তবুও আমার বাবার সম্পদ শেষ হবে না। আমার বাবার চাই সার্টিফিকেট, তাই আমি পড়াশোনা করছি। এমনও তো হতে পারে আপনার স্ত্রী আপনার উপার্জনের টাকায় চলতে চায়। মেয়েরা টাকা ছাড়া কিছু বোঝে না, ওদের সুখে রাখতে হলে কিছু টাকা হলেই যথেষ্ট। টাকার লোভে মেয়েরা নিজেদের সংসার ছেড়েও আমার কাছে আসতে রাজি। ততক্ষণে আমি মিঠুদের বাড়িতে চলে এসেছি। আমি মিঠুকে তাদের বাড়িতে দিয়ে অফিসে গেলাম। আমাকে দেখা মাত্রই কথা এগিয়ে এসে বলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? সে কখন থেকে তোমাকে খুঁজছি। রাস্তায় মিঠুর সাথে দেখা হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, ওকে সাহায্য করে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। হোয়াট? যে ছেলেটা তোমার সংসার ভাঙলো তাকে তুমি সাহায্য করেছো? আমার স্ত্রী যদি সংসার ভাঙার জন্য সায় দেয়, তাহলে ছেলেটার কিছু করার নেই। তুমি বলো আমাকে কেন খুঁজছিলে? আমার স্বামীকে বলে মিঠুর ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। মিঠুন হচ্ছে বড়লোক বাবার সন্তান, পড়াশোনা না করেও মেডিকেল কলেজের টপ স্টুডেন্ট। টাকা লোভ দেখিয়ে মেয়েদেরকে ব্যবহার করে, বিয়ের নাম করে মেয়েদের সাথে লিভ ইন সম্পর্ক করে, এমনকি কয়েকদিন পর ব্রেকআপও করে। এখন ফারিয়ার সাথেও তেমন কিছু করতে চাইছে হয়তো। ফারিয়া হচ্ছে যথেষ্ট সুন্দর ও স্মার্ট একটা মেয়ে। হতে পারে মিঠু ওকে সত্যিকারের ভালোবাসে। মিঠুর মতো করে আমি ফারিয়াকে ভালো রাখতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফারিয়াকে আমি মুক্তি দেব। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। ফারিয়ার ইচ্ছা ছিল ওর 4 চাকার একটা গাড়ি হবে। আমি আমার সর্বস্ব দিয়ে ওর জন্য একটা 4 চাকার গাড়ি কিনতে চাই। ক্যালেন্ডারের পাতায় দৃষ্টি নিবদ্ধ হতেই
দেখলাম আজ আমাদের বিবাহ বার্ষিকী। প্রতি বছরই এই দিনটা আমরা ধুমধাম করে পালন করলেও আজ হয়তো ফারিয়ার মনেই নেই আমাদের বিবাহ বার্ষিকীর কথা। ঠিক 12টা 1 বাজতেই আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমাকে দেখে ফারিয়া ঘুমিয়ে গেল। এতক্ষণ সে তার বয়ফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলছিল। আমি ঘুম থেকে উঠে টেবিলের আলো জ্বালিয়ে চিঠি লিখতে বসলাম। কয়েক বছর আগে আজকের এই দিনে আমরা এক ভালোবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আবার এই দিনেই আমরা আলাদা হয়ে যাব। এক পাতা চিঠি লিখলাম, বইয়ের মাঝে চিঠি, একটা গোলাপ আর একটা গাড়ির চাবি রেখে রাতের আধারেই বেরিয়ে গেলাম বাড়ি থেকে। সকালের ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙলো ফারিয়ার। আজকের সকালটা কেমন ভীষণ খারাপ লাগছে তার কাছে। শোয়া থেকে উঠে পাশে তাকাতে দেখতে পেল না স্বামী রাকিবকে। ঘাড় ঘুরিয়ে ঘাটটার দিকে তাকিয়ে দেখলো সকাল 6:50 বাজে। এত সকালে রাকিব কোথায় গেল? বেশ কিছুদিন ধরে রাকিবের সাথে মনোমালিন্য হলেও এত সকালে তো রাকিব কোথাও যায় না, তাহলে গেল কোথায়? বিছানা ছেড়ে রাকিবের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে বন্ধ বলছে সিম। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ফারিয়ার। যে মানুষটাকে একটা সময় না দেখে ভেতরে অস্থিরতা শুরু হয়েছে, তাকে সারা জীবন না দেখে কিভাবে চলবে তার? ফারিয়া উপায়হীন হয়ে মেডিকেলের জন্য তৈরি হতে থাকলো। বই খাতা ব্যাগে ঢুকানোর সময় একটা চিঠি বইয়ের ভেতর থেকে মাটিতে পড়লো। বইয়ের পাতা উল্টাতে সেখানে একটা চাবির রিং পেল একটা কালো গোলাপ। কৌতূহল নিয়ে ফারিয়া মাটি থেকে চিঠিটা তুলে দেখলো রাকিবের লেখা। ধীরে ধীরে পড়তে শুরু করলো। প্রিয় ফারিয়া, এই চিঠিটা যখন তোমার হাতে গিয়ে পৌঁছাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে। তুমি চাইলেও আমাকে খুঁজে পাবে না। হয়তো চিঠিটা হাতে পেয়ে আমাকে খুঁজে পাওয়ার চেষ্টাও করবে না। আমি দূরে চলে গেছি ভেবে তুমি খুশি হবে। তোমার জন্য আজ আমার চিঠিটা লিখতে ইচ্ছা করছে না। বহু কষ্টে এই চিঠিটা আমি তোমার জন্য লিখছি। আমি ছাড়াও তোমার জীবনে আগমন ঘটেছে এক পুরুষের। তুমি আমাকে ছেড়ে সেই পুরুষের জন্য মাতোয়ারা। তার নাম মিঠু। তুমি হয়তো ভাবছো আমি জানলাম কিভাবে। তুমি পাক্কা অভিনেত্রী ফারিয়া। বাইরে প্রেমিক রেখে ঘরে তুমি নিখুঁত অভিনয় করো। যদি নিজের চোখে সেদিন আমি তোমাকে মিঠুর সাথে না দেখতাম তবে বিশ্বাস করতাম তোমার এই অভিনয়। তুমি আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি মেনে নিতে পারতাম না, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। ডিভোর্স দেওয়ার কথা আমি ভাবতেও পারিনি, তবে তোমাকে মুক্তি দিলাম। আচ্ছা ফারিয়া, তোমার একবারও কি অতীতের কথা মনে পড়ছে না? তোমার এক কথায় আমি সব কিছু ছেড়ে অচেনা এক শহরে এসে ঠাঁই খুঁজে নিয়েছিলাম। তোমার জন্য পায়ে গুলি খেয়েছিলাম। তোমার জন্য আমি রিক্সা চালিয়েছি। তোমার সমস্ত দায় নিয়েছি। টাকা দিয়ে সব ঋণ শোধ করা যায় না। বড়লোক হতে চাওয়ার দোষের নয়। তুমি যেটা করেছো তোমার দিক থেকে সেটা ঠিক। দোয়া করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। আমার একটা দায়িত্ব ছিল। তুমি একটা 4 চাকা গাড়ি আমার কাছে চেয়েছিলে। নিজের কাছে যা অর্থ ছিল সব দিয়ে তোমার জন্য 4 চাকার একটা গাড়ি কিনেছি। অন্যের ঘরে ভালো থেকো আমার ফারিয়া। ইতি ভালোবেসে ঠকে যাওয়া এক প্রেমিক। চিঠিটা পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো ফারিয়া। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করতে থাকলো। যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে তাকে ভুলে অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলাম আমি? ছি, কিভাবে পারলাম এতটা বেঈমান হতে? আমি এত স্বার্থপর হয়ে গেলাম। ছি ফারিয়া, ছি, নিজের প্রতি নিজেরই ঘেন্না লাগছে। একের পর এক কল করতে থাকলো রাকিবের নাম্বারে। রাকিবের ফোন বন্ধ। রাকিবের অফিস কোথায় ফারিয়া জানতো, তাই আর দেরি না করে ফারিয়া রওনা হলো রাকিবের অফিসের উদ্দেশ্যে। পরিচয়পত্র ছাড়া কাউকে অফিসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, তাই দারোয়ানের কাছে শত আকুতি মিনতি করেও ভেতরে যাওয়ার অনুমতি পেল না ফারিয়া। দরজার বাইরে পায়চারি করতে থাকলো, কখন রাকিব ভেতরে প্রবেশ করবে কিংবা বেরিয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে তখন কথা অফিসের ভেতরে যাচ্ছিল। ফারিয়াকে দরজার সামনে দেখে দাঁড়িয়ে পড়ল। কিছুটা অবাক হয়ে বলল, ফারিয়া, তুমি এখানে কি করছো? জি, আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি তোমাকে চিনি। তুমি রাকিবের ওয়াইফ না? হ্যাঁ, আমি রাকিবেরই ওয়াইফ। ঘুম থেকে উঠে রাকিবকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটা চিঠিতে রাকিব জানিয়েছে ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ও আর কখনো আমার কাছে ফিরবে না।
আমাকে একেবারের জন্য মুক্তি দিয়ে গেছে। ভালোই তো হয়েছে, এবার আর তোমার কোনো বাধা নেই। তোমার বড়লোক কোটিপতি প্রেমিকের কাছে চলে যাও, তবে তোমার তো খুশি হওয়ার কথা। এখানে খুঁজতে কেন এসেছো? যাও তোমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাও। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার অধিকার আমার নেই। তবে একটা কথা বলি, তোমার চরিত্র ভালো নয়। ঘরে স্বামী থাকতে তুমি অন্য ছেলেদের সাথে সম্পর্ক রাখতে, তাই চলে গেছে। তারপরে যাবতীয় দিনের ঘটনাগুলো ফারিয়ার কাছে শেয়ার করে কথা, পাশাপাশি ফারিয়াকে যথেষ্ট অপমান করে কথা। ফারিয়া কি করবে বুঝতে পারছে না। ছন্নছাড়া হয়ে দৌড়ে রাস্তা পার করতে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগামী গাড়ি এসে অবিলম্বে মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেল ফারিয়া। ঘটনা বুঝে উঠতে কঠা ছুটে ফারিয়ার কাছে গেল। ফারিয়াকে রাস্তা থেকে কিনারে এনে বিচলিত হয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি? তোমার মাথায় জ্ঞান নেই? এভাবে রাস্তার ভেতরে দৌড়াদৌড়ি করছো কেন? গাড়িটা যদি তোমাকে চাপা দিয়ে চলে যেত? কাঁদতে কাঁদতে ফারিয়া বলে, আমি কি ড্রাইভারকে বারণ করেছি আমাকে চাপা না দিতে? আমি আর বেঁচে থাকতে চাই না। আমি রাকিবের সাথে যেটা করেছি সেটা অন্যায়, অপরাধ। আমি আমার দোষ অস্বীকার করছি না। রাকিব না থাকলে বেঁচে থেকে কি লাভ আমার? কথা বুঝতে পারে ফারিয়া নিজের ভুল বুঝতে পেরেছে। ফারিয়ার সাথে যখন রাকিবের বিয়ে হয়েছিল তখন ফারিয়া নিতান্ত এক বালিকা। তখন তার তরুণী বয়স। হুট করে কাউকে ভালো লেগে যাওয়া দোষের কিছু নয়। কাঁদতে কাঁদতে ফারিয়া বলে, আপনি যেহেতু আমার বিষয়ে জানেন সেহেতু আপনি নিশ্চয়ই রাকিবের ঘনিষ্ঠ কোনো বান্ধবী। যদি রাকিব কোথায় গেছে জানেন, আমাকে প্লিজ বলে দিন। আমি ওর কাছে ক্ষমা চাইতে যাব, দয়া করুন আমাকে। এ বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো না ফারিয়া। রাকিব কোথায় গেছে আমাকে বলে যায়নি। ও যে হঠাৎ নিখোঁজ হয়ে যাবে তাও আমাকে জানায়নি। গতকাল রাতে আমাকে সাথে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলেছে। বলেছে বিবাহবার্ষিকী উপলক্ষে তোমাকে একটা গাড়ি গিফট করবে, আর কিছু না। ফারিয়ার হঠাৎ মনে পড়ল আজকে ওদের বিবাহ বার্ষিকী, অথচ আজকের দিনের মতো অসহায় আর কখনো ফারিয়ার লাগেনি। ফারিয়ার প্রতি মায়া অনুভব করে কথা বলে, পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে একদিন তোমার সাথে রাকিবের দেখা হয়ে যাবে। অপেক্ষা করো, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি কিচ্ছু করব না। আমি সারাটা দিন ওকে খুঁজবো। রাকিবের কাছে শুনেছি তুমি মেডিকেল ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো। এই বছরটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি পড়াশোনাটা চালিয়ে যাও। তোমার পড়াশোনার খরচ আমি বহন করব। রাকিবের সাথে তোমার দেখা হলে তখন পড়াশোনা নিয়ে যদি তোমাকে প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারবে? ওর মাথাটা নিচু হতে দেবে না। কথার প্ররোচনায় ফারিয়া আবার পড়াশোনা শুরু করলো। এখন ফারিয়া অন্যমনস্ক হয়ে থাকে। পড়াশোনার বাইরে সে কোনো কথা বলে না। ব্যাগ কাঁধে নিয়ে মেডিকেলে যায়, আবার ফিরে আসে। মিঠু ওর পথ আটকে দাঁড়ায়। ফারিয়া মিঠুর পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওর হাত ধরে মিঠু বলে, ফারিয়া, তুমি আমাকে কেন ইগনোর করছো? নিশ্চয়ই তোমার স্বামী হুমকি দিয়েছে। না, আমার স্বামী আমাকে হুমকি দেয়নি। তুমি ভয়ে আমাকে সত্যটা বলছো না। একবার তুমি মুখ ফুটে সত্য কথা বলো, আমি ওই রাকিবকে পুলিশে দেব। আমার পথ আটকে দাঁড়ালে আমি তোমাকে পুলিশে দেব। সামনে থেকে সরো। ফারিয়া, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি না আমাকে ভালোবাসো? এতদিন আমাকে না দেখে কিভাবে থাকতে পারলে? আমি তোমাকে কখনোই বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমি গ্রহণ করে এখনো নিইনি। আমার সামনে থেকে সরো। সত্যি কথা না শুনে এখান থেকে আমি এক পাও নড়ব না। আমাকে সব খুলে বলো। কি জানতে চাও তুমি? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন সত্যিটা জানতে এসেছো? তুমি কেন আমার জীবনে এসেছিলে? তোমার জন্য রাকিব আমার উপরে অভিমান করে আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। আমি জানি না ও কোথায় গেছে। এক বুক অভিমান নিয়ে ও আমাকে মুক্তি দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। এবার তোমার আর আমার নতুন জীবনে কোনো বাধা নেই। আমরা বিয়ে করে নতুন করে জীবনটা সাজাই চলো। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ফারিয়া উপস্থিত সবার সামনে মিঠুকে পরপর কয়েকটা চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে মিঠু মাঠের দিকে তাকিয়ে আছে। ফারিয়া কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসার মানে কি বোঝো তুমি? ভালোবাসা শিখতে হবে রাকিবের থেকে। আমি ভালো থাকবো ভেবে কোনো কথা ছাড়াই ছেলেটা আমাকে মুক্তি দিয়ে চলে গেছে। যদি কখনো ঘুণাক্ষরেও বুঝতে পারতাম যে আমি অন্যায় করছি তবে শুধরে নিতাম। তোমাকে আমি একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি,
আমার আশেপাশে একদম আসবে না, না হলে খুব খারাপ হয়ে যাবে। অন্যদিকে রাকিব বাসে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজশাহীর টিকিট কেটে বাসের ভেতর উঠলে দেখতে পেল তার সিটে একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে বসে আছে। বাচ্চার বয়স 2 বছরের মতো হবে। রাকিব মুচকি হাসি দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আপনার পাশে সিটটা আমার, যদি বাবুকে একটু সরিয়ে নিতেন আমি বসতে পারতাম। আমি বাসে চলাচল করতে পারি না, বাসে আমার বমি হয়। যদি আপনি আমার সিটটায় বসতেন আর আপনার সিটে আমাকে দিতেন আমার অনেক সুবিধা হতো। ঠিক আছে, সমস্যা নেই। মেয়েটার সমস্যার কথা জেনে রাকিব আর বাবুটার মেয়েটার কোলে দিল না, নিজের কোলে নিয়ে বসলো। বাস অগ্রসর রাজশাহীর উদ্দেশ্যে। যাত্রাপথে বাস কয়েকবার থামলো স্টপে। মেয়েটা বাসে চলতে পারে না, ক্ষণে ক্ষণে বমি করছিল। মেয়েটার এমন অবস্থা সহ্য করতে না পেরে রাকিব বলল, আপা, বাসে আপনি প্রচন্ড দুর্বল হয়ে যান, আপনি অন্যভাবে রাজশাহীতে যেতে পারতেন। বাসে করে গেলে রাজশাহী তাড়াতাড়ি যাওয়া যায়, আমার একটু কষ্ট হলেও ম্যানেজ করে নিই। আর যারা আমার পাশের সিটে পড়ে তারা খুব ভালো হয়। আপনার মতন বলতে গেলে সম্পূর্ণ রাস্তা আপনি আমার মেয়েটাকে দেখেছেন। একটা কথা বলবো আপা, কিছু মনে করবেন না? এত দূরের জার্নিতে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে দেখার মতো কেউ নেই। ভাইয়াকে সাথে নিয়ে আসতে পারতেন, ভালো হতো। উনি বোধহয় কাজের জন্য অনেক ব্যস্ত আছে, তাই আপনার সাথে যেতে পারছে না। রাকিবের কথায় মেয়েটা একগাল হাসলো। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। চোখের পানি মুছে বলে, ওর বাবা নেই, কাকে নিয়ে যেতাম আমার সাথে। সরি আপা, আমি না বুঝে আপনাকে কষ্ট দিলাম। বাবা না থাকার কষ্টটা কতটা ভয়াবহ আমি সেটা জানি। দোয়া করি আপনারা ভালো থাকুন। আপনি ভুল ভাবছেন, আমার স্বামী মারা যায়নি, উনি অন্য একটা মেয়েকে নিয়ে সংসার পেতেছেন। ওর বাবার সাথে আমার লাভ ম্যারেজ ছিল, পরিবার থেকে আমাদের বিয়ে কেউ মেনে নেয়নি, তাই আমি আর তিনি পালিয়ে বিয়ে করেছিলাম। বছর 2 ঘুরতে না ঘুরতেই জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আর তখন থেকে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তিনির। কয়েক মাস যেতে উনি মেয়েটির সাথে পালিয়ে যান। মেয়েকে নিয়ে আমি কোনো রকম বেঁচে আছি। আমাদের বাড়ি রাজশাহীতে। আমার এই অবস্থার কথা জানতে পেরে বাবা খবর পাঠিয়েছেন, এখন বাবার কাছেই চলে যাচ্ছি। ভালোবাসতে সবাই জানে না, ভালোবাসা কখনো 2 পক্ষ থেকে হয় না। এক পক্ষ থেকে মোহ আর অন্য পক্ষ থেকে ভালোবাসা। কেন, আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটে আছে নাকি? একটা মেয়েকে ভালোবেসে আমি ঘর ছাড়লাম, সংসার সাজালাম, ওর পড়াশোনার দায়িত্ব নিলাম। এখন সে এতটাই যোগ্য হয়ে গেছে যে আমি তার যোগ্যই নেই। তাই সংসারে মায়া কাটিয়ে নিজের ভবিষ্যতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে ট্রান্সফার নিয়ে রাজশাহীতে চলে যাচ্ছি। ও, মেয়েটার সাথে আর রাকিবের কোনো কথা হয়নি। কিছুক্ষণ পর বাস এসে থামলো একটা স্টেশনে। বিরতি দিল খাবারের। ডান পাশে তাকিয়ে দেখলো কবিতা নামের মেয়েটি ঘুমোচ্ছে। ওকে ডাক দিল না। ছোট্ট বাচ্চা মেয়ে উষাকে নিয়ে বাস থেকে নামলো। বাইরে একটু হাঁটাহাঁটি করে দোকানের দিকে গেল। হঠাৎ কানে এলো বিকট একটা শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়লো হাহাকার। রাকিব খাবার খেলে বাসের দিকে যাবে, তখন দেখতে পেল কয়েকটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বাসের দিকে। কয়েকটা পুলিশের গাড়ি যাচ্ছে, সাংবাদিক, প্রেস, মিডিয়ায় সবাই যাচ্ছে। রাকিব বুঝতে পারলো না কি হচ্ছে। বাচ্চা উষা ভয়ে কান্না করে দিল। উপায়হীন হয়ে রাকিব বাসের দিকে যেতেই দেখলো রক্তে মাখো হয়ে আছে জায়গাটা। গাড়ির কাজ ভেঙে গাড়ি পড়ে আছে রাস্তার উপরে। মুহূর্তেই যেন রাকিবের দুনিয়া উল্টে গেল। রাকিব ছুটে বাসের দিকে গিয়ে কবিতা নামের মেয়েটাকে খুঁজতে থাকলো। পুলিশরা বাইরে কাউকে বাসের দিকে যেতে দিচ্ছে না। হঠাৎ একটা স্ট্রেচারে করে কবিতা নামের মেয়েটার দেহটা নিয়ে আসছে। রক্তে তার সম্পূর্ণ দেহ ঢেকে আছে। রাকিব ছুটে গেল। জানলার কাঁচ ভেঙে তার দেহ কত বিক্ষত হয়ে গেছে। রাকিব বেশ কয়েকবার ডাকলো তাকে। আপা, এই আপা, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? চোখ মেলে তাকান। উষা অনবরত কেঁদে যাচ্ছে। উষার কান্না এক পর্যায়ে চোখ মেলে তাকালো কবিতা। রাকিবের দিকে তাকিয়ে স্নেহের দৃষ্টিতে বলে, ভাইজান, আমার মেয়েটাকে দেখে রাখবেন। এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নেই। এতদিন আমিও সাথে ছিলাম, আজ আমিও চলে যাচ্ছি। আপা, এইভাবে বলবেন না, আপনার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি।
না ভাইয়া, অনেক দেরি হয়ে গেছে। আমার হাতে আর বেশি সময় নেই। জানেন, হঠাৎ চোখ মেলে দেখি আমার মেয়ে নেই। আপনাকেও দেখতে পেলাম না। ভয়ে আমার শরীর তখন থরথর করে কাঁপছে। বাধ্য হয়ে সম্পূর্ণ বাস আমি খুঁজছি। হঠাৎ পিছনে থেকে একটা বাস এসে আমাদের বাসটাকে জোরে ধাক্কা দিল। স্থির বাস উল্টে পড়ল রাস্তায়। অধিকাংশ মানুষ তখন বিরতির জন্য বাইরে গিয়েছিল, কিন্তু যারা বাসে ভিতর বিশ্রাম নিচ্ছিল তারা সবাই নিহত। তখনই কবিতার শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে অঝোর ধারায় কাঁদতে থাকে উষা। ওকে বুকে আগলে সামলানোর চেষ্টা করলো রাকিব। উষা, কাঁদে না মা, কিচ্ছু হয়নি। মা ঘুমিয়েছে, মা ঘুমিয়েছে। তুমি কাঁদলে মা ঘুম থেকে উঠে তোমাকে কাঁদতে দেখলে প্রচন্ড কষ্ট পাবে। তুমি আমার সোনা মা, কাঁদে না। তখনই একজন নার্স সেখানে এসে বাচ্চাটাকে রাকিবের কোল থেকে নিয়ে বলে, চোখের সামনে মায়ের মৃত্যুটা নিতে পারিনি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমরা আপাতত আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যেহেতু তিনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, তাই হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট দিয়ে আপনার স্ত্রীকে ফেরত হবে। ভুল ভাবছেন, উনি আমার স্ত্রী নয়। আমি ওই বাসে করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। উনি আমার পাশে সিটের একজন যাত্রী। ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই আমি তার সন্তানকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, আর তখন অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে উনি মৃত্যুবরণ করেছে। হোয়াট? উনি আপনার স্ত্রী নয়? আপনারা পাশাপাশি সিটে বসা দুজন যাত্রী। আপনি মহান। আপনার মতো এত মহান মানুষ হয় কিনা আমার জানা নেই। আপনি যদি এই বাচ্চাটাকে নিয়ে না বেরোতেন, তাহলে মায়ের সাথে সাথে বাচ্চাটাও মারা যেত। এখন আপনি এই বাচ্চাটাকে কি করবেন? ওর পরিবারের কাছে ফিরিয়ে দেবেন? আপনার কাছে ওর পরিবারের ঠিকানা আছে? যতটুকু জেনেছি, উষার বাবা থেকেও নেই। লাভ ম্যারেজ বলে ওদের পরিবার কেউই ওদের ভালোবাসা মেনে নেয়নি। কবিতার মৃত্যুর আগে তার সন্তানকে আমার কাছে তুলে দিয়েছে, তাই উষাকে বাকি জীবন আমার সাথেই রাখতে চাই। আপনাকে দেখে মনে হচ্ছে মানুষ মানুষের জন্য। 5 বছর পর মায়ের মৃত্যু কাছ থেকে দেখে উষার মানসিক সমস্যা হয়েছে। 2 বছর বয়সে মায়ের মৃত্যুর কথা মনে না থাকলেও সারাক্ষণ সে অস্থির থাকে। তাই উষাকে নিয়ে রাকিব প্রায় ডাক্তারের শরণাপন্ন হয়। ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে উষাকে স্কুলে যাওয়ার জন্য ডাক দিল। উষা সজাগ ছিল। বাবার ডাক শুনে উঠে বসলো। মাথায় হাত দিয়ে যন্ত্রণায় ছটপট করতে করতে বলে, বাবা, গতকাল রাত থেকে আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। গতকাল রাত থেকে? আমাকে কেন বলিসনি? তুমি সারাদিন অফিসের কাজ করে বাড়িতে এসে ঘুমাও। আমি তোমাকে অসুস্থতার কথা বললে তুমি ঘুমাতে না, তাই তোমাকে বলিনি। পাগল মেয়ে, চল তোকে নিয়ে ডাক্তারের কাছে যাই। অতঃপর রাকিব উষাকে তৈরি করে ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে রওনা হলো। রাকিব এখানে বেশ ভালোই আছে। ফারিয়ার কথা এখন তার আর মনে পড়ে না। ফারিয়াকে ভুলে উষাকে আগলে খুব ভালোভাবে বেঁচে আছে তারা। উষা এখন ক্লাস 2তে পড়ে। অফিসের এক কলিগ রাকিবকে বিয়ের প্রপোজ করলেও রাকিব নাকচ করে দিয়েছে। প্রেম ভালোবাসা বিয়ে এখন তার আর বিশ্বাস করে না। হাসপাতালে এসে রিসেপশনিস্টের কাছে পিয়াসা ডাক্তারের খোঁজ করলো। আমি নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার পিয়াসা ম্যাডামের কাছে এসেছি। সরি স্যার, এখন পিয়াসা ম্যাডাম নেই। তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে গতকাল রাতে সে বরিশালে ফিরে গেছেন। আমি প্রতিবার পিয়াসা ম্যাডামের কাছেই আমার মেয়ে চেক আপ করাই। কাল রাত থেকে ওর মাথায় একটু সমস্যা হচ্ছে, তাই আমি পিয়াসা ম্যাডামের কাছে এনেছি। আপনাদের হাসপাতালে নিউরোলজিস্ট বিশেষজ্ঞ কোনো ডাক্তার আছে? আমাদের এখানে গতকাল নতুন একজন ডাক্তার জয়েন করেছেন। তিনি নিউরোলজিস্ট বিশেষজ্ঞ। গুরুতর সমস্যা হলে আপাতত আপনি ডাক্তার ফারিয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে আপনার ভিজিটিং আমরা কনফার্ম করলাম। আপনি অপেক্ষা করুন, কিছুক্ষণ পর আপনাকে ডাকা হবে। ভিজিটিং ফি দিয়ে রাকিব উষার হাত ধরে ওয়েট করতে থাকলো। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট এসে জানালো ডাক্তার ফারিয়ার কাছে যেতে। রাকিব উষাকে নিয়ে নক করে কেবিনের ভেতর ঢুকতেই চমকে উঠলো। রাকিবের স্ত্রী ফারিয়াকে এখানে আশা করিনি। ফারিয়া তখনও রাকিবকে লক্ষ্য করেনি। কাগজে কিছু একটা লিখতে লিখতে রাকিবকে উদ্দেশ্য করে বলে, প্লিজ টেক ইউর সিট অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর প্রবলেম। রাকিব উষাকে নিয়ে চেম্বারে বসে রিপোর্টগুলো এগিয়ে দিল ফারিয়ার দিকে। রাকিবের দিকে না তাকিয়ে ফারিয়া কিছুক্ষণ রিপোর্ট নিয়ে ঘাঁটাঘাঁটি করে বলে,
বাচ্চার বয়স কম। থেমে গেল ফারিয়া। রাকিবের দিকে দৃষ্টি পড়তেই আর কিছু বলতে পারল না সে। বাকশক্তি হারিয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, ম্যাডাম তারপরে আসলে ওর বয়স কম হলেও সমস্যাটা অনেক আগের। মাঝে মাঝেই ওর মাথায় সমস্যা হয়। কাল রাত থেকেই ওর মাথায় ব্যথা করছে। পিয়াসা ম্যাডাম আজ আসেননি, তাই আপনার শরণাপন্ন হয়েছি। রাকিব, তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সরি ম্যাডাম, আপনি কি আমাকে কিছু বলছেন? আমার হাতে সময় নেই, যদি একটু তাড়াতাড়ি করতেন। রাকিব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ফারিয়া। বসা থেকে উঠে ফারিয়া রাকিবকে জড়িয়ে ধরল। রাকিবের অভিনয় করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেদিনের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠতেই থেমে গেল রাকিব। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফারিয়াকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে ফেলল। উষার হাত ধরে রাগান্বিত গলায় বলল, এটা কোন ধরনের অসভ্যতামি ডাক্তার? পেশেন্টের সাথে এমন করেন আপনারা? নিজেকে সংযত করুন। রাকিব। রাকিব চলে যাওয়ার চেষ্টা করতেই ফারিয়া ছুটে এসে রাকিবের পা জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। ফারিয়ার চোখের পানি সহ্য করতে পারে না রাকিব। ফারিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তোমার ভালোবাসা ছোট করেছি, টাকা পয়সার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমাকে হারিয়ে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও। তুমি কোনো অন্যায় করনি, তোমার দিক থেকে ঠিক কাজ করেছো। আমার জন্য তুমি মিঠুর সাথে নতুন সংসার সাজাতে পারছিলে না, আমি কেবল তোমাকে সাহায্য করেছি। রাকিব পা ছাড়িয়ে নিল। ফারিয়া অশ্রু ভরা চোখ নিয়ে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। ফারিয়ার বাঁধন উপেক্ষা করে উষার হাত ধরে চলে গেল রাকিব। ফারিয়া রাকিবের পেছন পেছন গিয়ে রাকিবকে পেল না। অবশেষে কাঁদতে কাঁদতে কেবিনে ফিরে এলো। হঠাৎ তার চোখ আটকে গেল রিপোর্টের উপর থাকা ঠিকানার ওপরে। রাকিবের বাড়ির ঠিকানা সেখানে লেখা। ফারিয়া জানে এই মুহূর্তে তাকে বাঁচাতে পারে একমাত্র কথা, তাই দেরি না করে কথার নাম্বারে কল করলো। কল রিসিভ হতেই ফারিয়া কাঁদতে কাঁদতে বলল, হ্যালো, কথা আপু? হ্যাঁ ফারিয়া, কিন্তু তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এই মাত্র হাসপাতালে রাকিব এসেছিল, আমাকে ভুল বুঝেও চলে গেছে। কথা আপু, এখন একমাত্র তুমিই পারো আমার আর রাকিবের সম্পর্কটা আবার আগের মতন করে দিতে। প্লিজ আপু। হ্যাঁ, আমি যত দ্রুত সম্ভব রাজশাহী আসছি। তুমি রাকিবের ঠিকানাটা জানো? জি আপু। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব প্লেন টিকিট কেটে রাজশাহীতে আসছি। কল রেখে দিল ফারিয়া। 4 ঘন্টা পর সেখানে এসে উপস্থিত হলো কথা। কথাকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো ফারিয়া। আপু, তুমি এসেছো? আমার রাকিব আমায় অস্বীকার করেছে, তুমি প্লিজ এক্ষুনি আমার সাথে চলো। আরে বাবা ফারিয়া, কেঁদো না, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই তোমার। তুমি আগে রাকিবের বাড়ির ঠিকানা দাও আমায়। কথাকে সাথে নিয়ে ফারিয়া গেল রাকিবের ঠিকানায়। রাকিব মাথায় হাত দিয়ে বসে আছে। উষাকে মাথা ব্যথা থেকে মুক্তি দিতে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। চিন্তিত হয়ে দরজা খুলতেই দেখলো কথা দাঁড়িয়ে আছে। রাকিব মুচকি হেসে বলে, কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো? আমার ঠিকানা কোথায় পেলে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? রাকিব উত্তর দেওয়ার আগেই নজরে পড়ল ফারিয়াকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথার পেছনে। রাকিব দৃষ্টি সরিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ওকে আমার ঘরে কেন এনেছো? কথা আমার সামনে থেকে ওকে যেতে বলো। তোমার সাথে ফারিয়ার বিষয় নিয়ে আমার কিছু কথা আছে, ঘরে আসবো? এসো। রাকিবের পেছনে পেছনে দুজনে গিয়ে সোফায় বসলো। তারপর কথা বলতে শুরু করলো। মানুষ মাত্র ভুল হয়, ফারিয়াও ভুল করেছে। তোমাকে হারিয়ে ফারিয়া নিজের ভুল বুঝতে পেরেছিল। তুমি যেদিনে ওকে ছেড়ে চলে গিয়েছিলে, ও সেদিনই তোমার খোঁজ পেতে অফিসে ছুটে এসে গিয়েছিল। পাগলের মতো খুঁজেছে, এমনকি মরতেও গিয়েছিল। ওর অবস্থা দেখে আমিও কেঁদেছিলাম। আমার টাকায় ওকে পড়াশোনা শিখিয়ে ডাক্তার বানিয়েছি। এখন ও রাজশাহীর এক হসপিটালে নিউরোলজিস্ট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। আজ তোমাকে দেখে আমাকে ফোন করেছে। এখন তুমি যদি ওকে ফিরিয়ে দাও, তাহলে আমি আর ওকে বাঁচাতে পারবো না। রাকিব, ক্ষমা করে দাও ওকে। বলেই ফারিয়ার দিকে ইশারা করলো। ফারিয়া আরেক দফা চড়িয়ে ধরলো রাকিবের পা। আমায় ক্ষমা করে দাও রাকিব, আমি জানি অনেক বড় ভুল করেছি আমি।
তোমাকে ছেড়ে যাওয়ার প্ল্যানিং পর্যন্তও করেছি, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে আমি সব থেকে মূল্যবান মানুষটাকে এই জীবনে হারাতে চলেছি। কেন? তুমি তো তোমার বড়লোক কর্তৃপতি বয়ফ্রেন্ডকে বিয়ে করবে ভেবেছিলে, সে কি তোমাকে ঠকিয়ে চলে গেছে আর তাই তুমি আবার আমার কাছে ফিরে এসেছো? না রাকিব, তেমন নয়। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমি অনেক ছোট, তাই তখন কোনটা ভালো লাগা, ভালোবাসা কোনটা, এসব কোনোটাই বুঝতাম না। তখন তোমাকে হয়তো ভালো না বেশে ভালো লাগাটাই আমার বেশি হয়েছিল। আর তাই কলেজে গিয়ে যখন মিঠুর সাথে দেখা হয়েছিল তখন ভেবেছিলাম মিঠুর মন ভুলানো কথাগুলোই হয়তো সত্যিই ভালোবাসা। কিন্তু তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে আমি তখন বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। প্রতিদিন তোমার সাথে দেখা হওয়া, প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করা, তুমি নিজের পড়াশোনার নিজের চিন্তা না করেও আমার জন্য সমস্ত কষ্ট করে গেছো সারাটা জীবন। কেউ সত্যিকারের ভালো না বাসলে কিভাবে একটা মেয়ের জন্য একটা ছেলে নিজের সব কিছু ছেড়ে নিজের সারাটা জীবন একটা মেয়ের নামে লিখে দেয় বলতে পারো? আমি তোমায় ছাড়া একদম ভালো নেই রাকিব। এবার রাকিবের মন গলতে শুরু করেছে। ফারিয়াকে জড়িয়ে নিয়ে বললে, আমি তোমার সুখের জন্য দূরে চলে এসেছি। যদি জানতাম তুমি অসুখী হবে তবে শত আঘাত বুকে রেখেও থেকে যেতাম। আমি অন্যায় করলে আমাকে বকবে, আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমার অন্যায়টা কোথায়, কিন্তু আমাকে ছেড়ে যেও না আর। আমি মরেই যাব। আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে, আমি বুঝেছি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে কতটা কষ্ট হয়। আমি তোমায় প্রচুর কষ্ট দিয়েছি রাকিব, আমায় তুমি পারলে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমার উপরে কখনোই রাগ করে থাকিনি ফারিয়া, শুধু অভিমান হয়েছিল তোমার ওপরে। আমি কি সত্যি এতটাই অযোগ্য তোমার যে আমার সাথে থাকা যায় না? আমি কি এতটাই খারাপ দেখতে যে আমাকে লোকের সামনে পরিচয় করিয়ে দেওয়া যায় না যে আমি তোমার স্বামী? না রাকিব, এইসব কথা বলে আর আমাকে লজ্জা দিও না প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কোনো দিনও তোমাকে ছেড়ে আমি চলে যাব না। আর প্লিজ তুমিও আমাকে ছেড়ে চলে যেও না। এরপরে রাকিব আর ফারিয়া দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসায় আবদ্ধ হলো। আর রাকিব ফারিয়ার কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিল। আচ্ছা, তোমাদের মান অভিমান মিটলো অবশেষে। আজ আমি আসি। ছেলেকে বাবার কাছে রেখে ফ্লাইটে করে চলে এসেছি, বেশি দেরি করা যাবে না। সবাইকে নিয়ে আবার এসো আপু, তোমাদের জন্য অপেক্ষা করব। আচ্ছা, এবার সুখে রাকিবের সাথে সংসারটা করো। কথা চলে গেল। ঘুম থেকে উঠে উষা ড্রয়িং রুমে এসে ফারিয়াকে দেখে চমকে ওঠে। রাকিবকে জিজ্ঞেস করে, ইনি ডাক্তার আন্টি না? এখানে কেন? উনি তোমার মা। এতদিন রাগ করে আমরা দূরে ছিলাম, এখন আমরা আবার একসাথে থাকবো। সত্যি আমার মা? রাকিবকে ফিসফিস করে জিজ্ঞাসা করে, রাকিব তুমি কি আবার বিয়ে করেছো? তাহলে তুমি আবার আমাকে ঠকাচ্ছ। মেয়েটাকে, ওর মাই বা কোথায়? তুমি কি পাগল হয়ে গেলে ফারিয়া? আমি আমার জীবনে মাত্র একজনকেই ভালোবেসে এসেছি, আর সে হলো তুমি। আমি তোমার কথা ছাড়া আর কারোর কথা স্বপ্নেও ভাবতে পারি না। তার আগে যদি আমার মরণ হয়ে যায় তবু আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি ছাড়া অন্য কাউকে আমি ভাবতেও পারি না। না, মরার কথা একদম বলবে না। তাহলে মেয়েটা কে? এরপর রাকিব সেদিনের সব ঘটনা খুলে বলল। ফারিয়া উষাকে কোলে নিয়ে আদর করে বলে, আই এম সরি মামুনি, এতদিন তোমাদের ছেড়ে থাকতে হয়েছে। আজ থেকে আমি আবার তোমাদের সাথে থাকবো। সত্যি? মামুনি, এখন থেকে মাম্মা, পাপা আর উষা মামুনি তিনজনে একসাথে থাকবে। ফারিয়া, রাকিব ও উষা তিনজনেই এতিম, কারোর বাবা মা নেই। তাই একে অপরের সাথী হয়ে বাকিরা জীবন কাটাবে। কখনো কাউকে বুঝতে দিবে না উষা তাদের মেয়ে নয়। ফারিয়া আজীবন কেবল উষার মা হয়ে থাকবে। ওদের জীবন সুখের হোক। হ্যালো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, গল্পটা শুনলে, এবং ভিডিও তোমাদের ভালো লাগে বা গল্প তোমাদের ভালো লাগে বলেই ভিডিওতে লাইকও করো, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলে যাও। তাই তাড়াতাড়ি যাও, কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দাও তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর যারা তোমরা একদমই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে বলছি অবশ্যই ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে রেখো, কারণ খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর গল্প আসতে চলেছে।